প্রিয় শ্রোতা, হাটে মাঠে ঘাটে যে যেখান থেকে টুন করেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান রেডিও 90.8 FM এ। সময়টা হচ্ছে ঠিক এই মুহূর্তে 12টা বেজে 3 মিনিট এবং শুরু হয়ে গেল ভৌতিক 90.8, যেখানটা আমি আর যে কনক রয়েছি এবং আমাদের সাথে রয়েছেন ফিরোজ খান। অফকোর্স ঠিক রাত 2টো পর্যন্ত আপনার সাথেই থাকবো, জানবো আপনার কথাবার্তাগুলো এবং সেই সাথে কোনো ভৌতিক গল্প যদি থেকে থাকে সেটাও জানবো, এবং ইন দ্য মেন টাইম আমরা প্লে করবো এবং আপনাদেরকে শোনাবো কিছু ভৌতিক গল্প, যেসব ভৌতিক গল্প আপনার কিউরিয়াস মাইন্ডসের একটু হলেও কিউরিয়াসিটি হয়তো মেলাতে সক্ষম হবে। এই মুহূর্তে আর যে কনক আপনাকে বলছে, আপনি চাইলে কিন্তু আমাদেরকে SMS করতে পারেন এবং ফেসবুক মাধ্যমে আমাদের সাথে থাকতে পারেন। ইন দ্য মেন টাইম আপনি যদি আমাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান তাহলে সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং সেটার জন্য যে নিয়মটি রয়েছে সেটি হচ্ছে সিম্পলি মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখে ফেলতে হবে AR, দেন স্পেস দিয়ে লিখতে হবে B 90.8, আরেকটি স্পেস দিয়ে আপনার নেম এবং আরেকটি স্পেস দিয়ে আপনার সেলফোন নম্বর লিখে সেন্ড করতে হবে আমাদের সিগনেচার নাম্বারে, উইচ শো চলাকালীন সময়ে আপনার কোন ব্যাপারটা বেশি ভালো লাগছে, ইনফ্যাক্ট কোন জিনিসটা খারাপ লাগছে, এবং চাইলে কিন্তু আপনি আমাদেরকে জানাতে পারেন কোন গল্পটা বেশি ভালো এবং কোন গল্পটা বেশি রকমের মন্দ, কিংবা কোনটা বিশ্বাসযোগ্য এবং কোনটা অবিশ্বাস্য। অবশ্যই সেটার জন্য আপনাকে দুটি মাধ্যমে আমাদের সাথে জয়েন করতে হবে, একটি হচ্ছে SMS এর মাধ্যমে এবং আরেকটি হচ্ছে ফেসবুকে লিখতে হলে অবশ্যই যেতে হবে facebook.com/asianradio, এবং সেখানটায় যে পোস্টে দেওয়া রয়েছে সেই পোস্টে লাইক দিয়ে তারপর আপনার কমেন্টে করবেন এবং শেয়ার করবেন যাতে আপনার বন্ধুরা মিস না করে ফেলে। এবং SMS মাধ্যমে আর SMS করতে হলে আমাদেরকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে লিখুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দিবেন 2323 নাম্বারটিতে। আর অফকোর্স আমরা শুরুতে একটা গল্প শুনবো, যে গল্পটা আপনাদের ভেতর থেকে আমাদেরকে একজন শ্রোতা লিখে পাঠিয়েছেন। আপনিও যদি চান আপনার জানা ঘটনাটি আমরা অন এয়ার করি ভৌতিক 90.8 তাহলে অবশ্যই আপনার ঘটনাগুলো আমাদেরকে ইনবক্স করতে হবে ভৌতিকের পেজে, এবং সেটার অ্যাড্রেসটি হচ্ছে facebook.com/ভৌতিক90.8, এবং সেই ঠিকানায় গেলে একটি পেজ পাবেন। সেই পেজটাতে আপনি আমাদেরকে লিখে জানাতে পারেন আপনার ঘটনাগুলো, ইনবক্স করে দিলে অবশ্যই আমরা সেটি রেকর্ড করে শোনাবার চেষ্টা করবো। ইন দ্য মেন টাইম আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি প্রথম ঘটনাতে। ঘটনাটা শুনে ফিরে আসি, সাথে থাকুন, শুনতে থাকুন এশিয়ান রেডিও 90.8 FM। আমি আমার আব্বুর সাথে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করছি। 1999 সাল, তখন আমার বয়স 11 বছর। বলে রাখা ভালো, আমাদের বাড়িটা সেই সময় 25 কাঠা জমি মিলে শুধু আমাদের ছোট্ট একটি কুড়ি ঘর। জমির পূর্ব মাথায় উত্তর পাশে একটি পুরনো কবরস্থান, পূর্ব সাইডে কিছু কলা গাছ ও বাঁশ ঝাড়, জমির উত্তর সাইডে কিছু কাঠ ও ফলের গাছ, জমির পূর্ব সাইডে কিছু কলা গাছ, আরো অনেক ধরনের গাছ। পশ্চিম সাইডের উত্তর মাথায়ও বিশাল একটি পুকুরের পাড়ে আবারও পুরনো কবরস্থান, এবং দক্ষিণ সাইডে প্রায় 20 গজ দূরে আমার আব্বার চাচাদের বাড়ি, এবং দক্ষিণ সাইডে প্রায় 200 গজ দূরে আমার আব্বার চাচার বাড়ি। এর মাঝে কিছু ফসলি জমি, বলতে গেলে দিনের বেলা তো লোকে আমাদের জমিতে আসতে ভয় পায়। আমাদের ওই জমিটা হলো সম্বল। আমাদের বাবা মা ও আমি তিনজনে মিলে কোদাল দিয়ে কুপিয়ে কুপিয়ে সবজি চাষ করি, আর সবজি বিক্রি করে আমরা চলি। তো দিনকাল আমাদের ভালোই কাটছে। একদিন আমি ও বাবা দুজনে বাজারে কলা বিক্রি করতে চাই। আসতে একটু দেরি হয়, আনুমানিক তখন রাত 8টা বাজে। আমার আম্মা হঠাৎ দেখে একটি গরু এসে সবজি খাচ্ছে। আম্মা দৌড়ে যায় গরু তাড়াতে। আমরা ঘরে ফিরে দেখি মা নেই। এই বাড়ি সে বাড়ি খোঁজাখুঁজি করি, কিন্তু মাকে পাই না। বাবা ও আমি আর কয়েকজন পাড়া চাচা চাচিকে নিয়ে আমাদের জমির পূর্ব মাথায় যাই। দেখি মা সেখানে পড়ে আছে। পরে শুনতে পাইছে সেই গরু নাকি দানবের রূপ নিয়ে বলে, কি রে, আমাকে ধরবি? একথা শুনেই মা বেহুশ হয়ে যায়। তারপর মাকে আমরা সবাই ধরাধরি করে বাড়ি নিয়ে আসি। কয়েকদিন যোগেশ গোয়াল নামের একজন হিন্দু কবিরাজের চিকিৎসা চালায়, মোটামুটি ভালো হয়। তারপর আমরা তিনজনই ঢাকা চলে আসি। এখনো মাঝে মাঝে মাকে নিয়ে চিন্তায় পড়ে যাই। আরো নানা রকমের ঘটনা ঘটে।
কোনো একদিন আরেকটি ঘটনা লিখব, ভালো লাগলে পড়ে শোনাবেন। পড়ার জন্য ধন্যবাদ। আমি তসলিম। আমরা অলরেডি কিন্তু ঘটনাটা পড়ে শুনেছি। ইনফ্যাক্ট এরকম ঘটনা যদি আপনার জানা থাকে, এবং প্রথম যে স্টোরিটা আমরা শুনলাম খুব একটা ইন্টারেস্টিং কিংবা খুব বেশি রকমের হরর না হলেও কিন্তু বরাবরই যে কথাটা বলে থাকি সেটা হচ্ছে সাধারণত যে ঘটনাগুলো একটু স্বাভাবিক ঘটনা মনে হয় এবং শুনে আমাদের কাছে একটু স্বাভাবিক মনে হয়, সেটি সাধারণত সত্য ঘটনা। এবং আমার কাছে মনে হয় যে এই ধরনের ঘটনাগুলো খুব বেশি ভয়ঙ্কর হোক কিংবা না হোক, বিশ্বাসযোগ্যতা রয়েছে এই ধরনের ঘটনা। এনিওয়েজ, আমরা এই মুহূর্তে ফেসবুকে যদি চলে যাই, সেখানটা দেখতে পাচ্ছি আমাদের একটি পোস্ট দেওয়া রয়েছে facebook.com/asianradio সেই ঠিকানা, এবং প্রথমের যে পোস্টটি উইচ ইজ ভৌতিকের পেজ, ভৌতিকের যে পোস্ট, সেই পোস্টে আপনি চাইলে কিন্তু কমেন্ট করতে পারেন, আমি সেটা অনেক করবার চেষ্টা করবো। ইমন আহমেদ মাহাদি আমার সাথে রয়েছেন এই মুহূর্তে ইস্তিয়াক আহমেদ, ফারদিন শিকদার, সজীব আমাদের সাথে রয়েছেন আমাদের সাথে ফরহাদুল ইসলাম শিহাব রয়েছেন আমাদের সাথে, ইমন এবং সীমান্ত হৃদয় কনক এবং ফিরোজ খান আপনার সাথে রয়েছে। SMS মাধ্যমে আমাদের সাথে কে রয়েছেন? SMS এর মাধ্যমে যদি চান আপনি আমাদের সাথে জয়েন করতে পারেন, জানা দিতে পারেন আজকের শো কেমন লাগছে আপনার থেকে, ঘটনাগুলো কি কেমন লাগছে, সেই কথাগুলো যদি আপনি আমাদের কাছে লিখে পাঠাতে চান তাহলে লিখুন মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে লিখুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দিবেন 2323 নাম্বারটিতে। লিখেছে আমাকে ইব্রাহিম তালবাগ থেকে, ভালো লাগছে, আরো ভয় পেতে চাই এমনটা লিখে জানিয়েছে। জাহিদ খান সাবার থেকে লিখেছে অনেক ভয় পাচ্ছি। লিখেছে আনিক পাল নিলয়, আচ্ছা রায়েরবাগ থেকে, সে শুনছে খুবই ভালো লাগছে। আচ্ছা আমাদের সাথে সামিয়া আছে আমাদের সাথে গাজীপুর থেকে লিখেছে আপনাদের শোটা আমি প্রত্যেক সপ্তাহে শুনি, আমার থেকে অনেক ভালো লাগে। মাসুম আছে আমাদের সাথে ডেমরা থেকে। এনিওয়েজ, ঠিক একইভাবে আপনি চাইলে আমাদেরকে SMS করবেন এবং ফেসবুকে লিখবেন facebook.com/asianradio সেই ঠিকানা। আমরা চলে যাবো সেকেন্ড স্টোরিতে, এবং সেকেন্ড স্টোরিটা শুনতে শুনতে আপনার কথাবার্তাগুলো আমাদেরকে লিখুন। আরেকবার মনে করিয়ে দিচ্ছি, যদি স্টুডিওতে সে ঘটনা শেয়ার করতে চান তাহলে অবশ্যই মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখবেন AR, দেন স্পেস দিয়ে লিখে ফেলতে হবে B90.8, আরেকটি স্পেস দিয়ে আপনার নাম এবং আপনার মোবাইল নাম্বার লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটায়। আমি সিনহা, উত্তরাতে থাকি। আমি আপনাদের নিয়মিত লিসেনার। আজ আমি আপনাদের এমন একটি ঘটনা শেয়ার করব যেটি আমি আমার দাদুর কাছ থেকে শুনেছি, যা আমাকে সত্যি খুব বেশি ইমোশনাল করেছে। ঘটনাটি ভৌতিক হলেও আমি এটা শুনে আমার চোখে পানি আটকাতে পারিনি। ভালো লাগলে পরে শোনাবেন। যেভাবে শুনেছি ঠিক সেভাবে লিখছি। আমার দাদু ছিল খুব পরেজগার। দাদু ঢাকা কোনো একটা জায়গায় চিল্লাতে এসেছিল। তারা প্রায় 50 জন একসাথে এসেছিল। তারা প্রায়ই চিল্লাতে আসা যাওয়া করে। তারা এমন একটি জায়গায় এসেছিল যেখানে প্রায়ই মার্ডার হতো। তারা যেদিন সেখানে গিয়েছিল ঠিক তার 2 দিন পর একদিন ফজরের নামাজ পড়ে তারা বাহিরে খুব চেঁচামেচি শুনতে পাচ্ছিল। মসজিদ থেকে তারা বের হয়। তারা দেখে কিছু লোক একটি লাশ নিয়ে মসজিদের দিকে আসছে। লাশটা সাদা কাপড়ে মোড়ানো। তখনও রক্তাক্ত হয়েছিল লাশটি। মনে হচ্ছিল যেন এই মাত্র আনা হয়েছে। লাশটি গোসল করাতে নিয়ে গেল তারা। আমার দাদু সহ মোট 5 জন ঢুকেছিল ওই প্যান্ডেলের ভিতরে লাশটিকে গোসল করানোর জন্য। যখন লাশটির কাপড় খোলা হলো তখন তারা যা দেখল তা দেখার জন্য তারা কোনো মতেই প্রস্তুত ছিল না। লোকটিকে এমনভাবে হত্যা করা হয়েছিল যা দেখার মতো ছিল না। যে কখনো ভয় পায় না, লাশটিকে দেখে সেই টাইমে অনেক ভয় পেত। লোকটি নাকের অর্ধেক ছিল না, একটি কানের অর্ধেক নেই, অপরটি ঝুলছে তার কানের সাথে। হাতের আঙ্গুলগুলো উল্টানো ছিল। হাত ছিল পুরো থেতলানো। একটা চোখ তার উপরে ফেলা হয়েছিল। তাছাড়া তার সারা শরীর ছুরির আঘাতে ক্ষত বিক্ষত ছিল।
লাশটার এই অবস্থা দেখে আমার দাদুর সাথে যারা ছিল তারা সবাই অনেক ভয় পেয়ে যায়। এক পর্যায়ে তারা সবাই সাথে সাথে লাশটাকে রেখে বাইরে চলে যায়। সেখানে শুধু আমার দাদু একা রয়ে গেল। সে খুব ভয় পেয়েছিল, বাট কোনো এক অদৃশ্য শক্তি তাকে যেতে দিল না বাইরে। তার খুব মায়া হলো লাশটির জন্য, কিন্তু এত বড় মোটা এই মানুষটাকে একা দাদুর পক্ষে গোসল করানো সম্ভব হচ্ছে না। সে বাহিরে গেল এবং তাদেরকে ডাকল, কিন্তু তারা কেউ রাজি হচ্ছিল না। লাশের এমন অবস্থা। এক পর্যায়ে দাদু ভাবল যে সে একাই গোসল করাবে। সে খুব সাহস নিয়ে ভেতরে গেল এবং অনেক সময় নিয়ে লাশটির গোসল সম্পূর্ণ করল। বলা যায় দাদু তার অনেক বড় একটা উপকার করেছিল, না হলে লাশটিকে এভাবেই হয়তোবা দাফন করা হতো। কাহিনী এখান থেকে শুরু। লাশটি সুস্থ ও শান্তভাবে দাফন শেষ করার পর একদিন পর দাদুর কাছে একটা সংবাদ এলো, তার এক আত্মীয়কে তাকে নিয়ে আসতে যেতে হবে। কিন্তু তখন রাত হয়ে গেছিল অনেক, তবুও তাকে যেতেই হবে। সর্বোপরি সে রওনা দিল মসজিদ থেকে। তখন রাত প্রায় 2:30। যেতে অনেক সময় লাগবে, হেঁটে যাও সম্ভব না, কারণ মোটামুটি গভীর রাত ছিল তখন, আর অনেক দূরের রাস্তা। আবার এমন সময়ও কোনো রিক্সাও ছিল না। দাদু হাঁটা শুরু করল। দাদু কিছু দূর হাঁটার পর কিছু সামনেই সে একটি রিক্সাওয়ালাকে দেখতে পেল। তার মনে একটু শান্তি পেল। রিক্সার ড্রাইভার, তার মুখ ছিল ঢাকা। দাদু ওটাকে কিছু না মনে করে তাকে জিজ্ঞেস করল যাবেন কিনা। রিক্সার ড্রাইভার কিছু জিজ্ঞাসা না করেই বলল উঠুন। কোন জায়গায় যাবে তাও রিক্সাওয়ালা জিজ্ঞেস করল না। দাদু বলেনি। সে ভেবেছিল রাস্তা দেখে নিয়ে যেতে পারবে। কিছুক্ষণ যাওয়ার পর দাদু দেখল যে তার যেই আত্মীয়র কাছে তার যাওয়ার কথা সে এখন তার সামনেই, অর্থাৎ রিক্সাওয়ালা সে আত্মীয়র কাছে পৌঁছে গেছে। দাদুর তখন কিছুটা অবাক লাগলো, কারণ সে তো রিক্সাওয়ালাকে কিছুই বলেনি। এমনকি দাদু যে লোকটির সাথেই দেখা করবে তাও সে জানল কিভাবে। কিছুটা অবাক লাগলো। দাদু কিছু জিজ্ঞেস করল না এবং বলল আবার তাদেরকে সে আগের জায়গায় নিয়ে যেতে। তারপর আমার দাদু এবং তার সেই আত্মীয়টা একত্রে ছিল। আবারও কিছু দূর আসার পর কিছুক্ষণ পর তারা নিজের অজান্তে দেখতে পেল তারা চলে এসেছে তাদের সেই আগের জায়গাতে। আবারও দাদুর কিছুটা অবাক লাগলো যে এতটা রাস্তা কিভাবে এত তাড়াতাড়ি যাওয়া সম্ভব হলো। তারপরও দাদা কোনো প্রশ্ন করেনি। দাদু রিক্সাওয়ালাকে কোনো প্রশ্ন না করে রিক্সাওয়ালাকে টাকা বের করে দিতেই রিক্সাওয়ালা নিতে চাইল না। সে সরাসরি বলে উঠল, আপনি আমার যে উপকার করেছেন তার তুলনায় আমি কিছুই করতে পারিনি আপনার জন্য। এরপরও আমি কিভাবে টাকা নিব আপনার কাছ থেকে। কথা শুনে দাদু কিছুটা হতভম্ব হয়ে গেল। রিক্সাওয়ালা দেখে তাকালো এবং তাকে জিজ্ঞাসা করল মানে কি। রিক্সাওয়ালা বলল, আপনি যদি আমার সেই লাশটিকে গোসল না করাতেন আজ আমার আত্মা শান্তি পেত না। কথাটা শুনে দাদু চমকে উঠল এবং জিজ্ঞাসা করল, কে তুমি? রিক্সাওয়ালার সাথে সাথেই তার মুখ থেকে কাপড়টা তুলে নিল। তারপর দাদু যা দেখল তা দেখার জন্য দাদু কোনোদিনও প্রস্তুত ছিল না।
এসে দেখল এটা ছিল সেই লোকটা যাকে দাদু একদিন আগে নাক, কান কাটা এবং ছিন্ন বিচ্ছিন্ন অবস্থার মধ্যে গোসল করেছিল এবং তার দাফন সম্পূর্ণ করেছিল। দাদুদা দেখে ভাবতে ভাবতেই লোকটি হঠাৎ চোখের পলকেই মিলে গেল। এটা তাহলে কি কোনো ভৌতিক ঘটনা নাকি কোনো মর্মান্তিক কাহিনী? দাদু আজও তার কোনো ব্যাখ্যা খুঁজে পায়নি। বলার টাইমে দাদু রীতিমতো কাঁপছিল, এমন ভাবে বলছিল আমি নিজেও খুব ইমোশনাল হয়ে গেছিলাম। আমরা আরেকটা গল্প শুনে ফেললাম এবং এই গল্পটা শুনে কিন্তু আমার নিজের কাছেও অনেক বেশি রকমের ভয়ঙ্কর একটা অনুভূতি ফিল করতে পেরেছি। ইনফ্যাক্ট আপনার কেমন লাগছে সেই কথাবার্তাগুলো কিন্তু আপনি চাইলে আমাদেরকে লিখে পাঠাতে পারেন। সেটার জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে AR লিখে স্পেস দিবেন, আপনার নাম, ঠিকানা এবং কথাবার্তাগুলো লিখে সেন্ড করবেন 2323 এই নাম্বারটা। এবং এই এপিসোডে আপনাদের সবার জন্য একটি সুখবর হচ্ছে, আমরা সাহিত্যিক যে ভৌতিক গল্পগুলো আমরা সাধারণত রেকর্ড করে আপনাদেরকে নাটকীয় স্টাইলে প্রেজেন্স করে থাকি, সেই সাহিত্যিক গল্পগুলো এখন থেকে আমরা ছেড়ে দেব শুধুমাত্র শ্রোতাদের হাতে। বিকজ আমরা যে ছোট গল্পের ব্যাপারে আপনাদের কাছ থেকে যতবার আবেদন করেছি, আপনারা এত বেশি সাড়া দিয়েছেন যেটা সত্যি অনেক বেশি অবিশ্বাস্য ছিল এবং প্রত্যাশার থেকে অনেক বেশি প্রাপ্তি ছিল। দ্যাটস ওয়াই আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি, আপনারা যদি বড় কোনো লেখক থেকে থাকেন যারা সাহিত্যিক টাইপের লেখালেখি করে থাকেন এবং প্রচুর ভূতের গল্প লিখেছেন, তারা আমাদেরকে ইনবক্স করতে পারেন আমাদের ইমেইলে। আমরা সেই ঘটনাগুলো অবশ্যই নাটকীয় ভঙ্গিমা একটা নাটিকা আকারে আপনাদের কাছে প্রকাশ করবার চেষ্টা করব। এবং SMS মাধ্যমে আপনি চাইলে আমাদেরকে লিখতে পারেন যে হ্যাঁ, আমার কাছে এরকম গল্প রয়েছে এবং সেই গল্পগুলো সরাসরি আপনাদের অফিসে নিয়ে আসতে চাই। সেটার জন্য অবশ্যই আপনাকে SMS করতে হবে, সেটি লিখে যে আমি বড় গল্প লিখতে চাই। দেন সবার আগে ARটা লিখে নেবেন, তারপর লিখবেন B90.8 এবং তারপর বড় গল্প লিখতে চান যে সে কথাটা লিখে আপনার মোবাইল নাম্বারটা টাইপ করে দেন, সেন্ড করবেন 2323 এই নাম্বারটা। এবং তাদের গল্পগুলো এবং তাদেরকে হয়তো বা বেশি ইনভাইট করা হবে আমাদের অফিসে যারা সর্বোচ্চ SMS করবেন। এমডি সাব্বির রয়েছেন আমার সাথে, ফেসবুকে লিখেছেন আমি শুনছি। ইমন আহমেদ মাহাদি বলছেন আমাদেরকে ফার্স্ট স্টোরিটা অস্থির ছিল, এমনটাই আপনি জানিয়েছেন। ইনফ্যাক্ট ফার্স্ট স্টোরি থেকে আমার কাছে কিন্তু সেকেন্ড স্টোরিটা একটু বেশি ভালো লেগেছে। লিখেছেন আমাদেরকে শাহিন মোল্লা, গরুর কাহিনীটা ভালো ছিল। এক্স্যাক্টলি এমডি জোনায়েদ লিখেছেন আমাদেরকে ভালো লাগছে। অবশ্যই আপনাদের মতামতগুলো চাইলে আমাদেরকে ফেসবুকে লিখতে পারেন, সেটার জন্য facebook.com/asianradio চলে যেতে হবে সেই ঠিকানায়। আর SMS মাধ্যমে যারা জড়িয়েছেন আমার সাথে, SMS এর মাধ্যমে আমাদের সাথে এই মুহূর্তে জয়েন করেছে হৃদয় খান যাত্রাবাড়ি থেকে। ভৌতিক ইজ এ বেস্ট হরর শো, এমনটাই লিখে জানিয়েছে। আমাদের সৈকত ফ্রম উত্তরা থেকে আজকের গল্পগুলো অনেক ভালো লাগছে। রকিবুল ড্যামরা থেকে লিখেছে অনেক ভালো লাগছে। তামিম কুরিল থেকে লিখেছে আমি আর আমার ওয়াইফ ইয়াসমিন শুনছি, খুব ভয় পাচ্ছি এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা বলছে সেটা অনেক ভয়ঙ্কর, এমনটা লিখেছে। আশিক কুমিল্লা থেকে ভাইয়া আমি নতুন বন্ধু এবং শুনছে, আপনাকে স্বাগত জানাচ্ছি ভৌতিক 90.8-এ। লিখেছে এমডি তারেক আজিজ হাজারিবাগ থেকে, গল্পগুলো অনেক নাইস, এমনটা লিখেছে ডিজে লিসান আমাদের সাথে আছে, গল্পগুলো খুব ভয়ঙ্কর লাগছে, এমনটাই লিখে জানিয়েছে। এবং এমডি করে আপনি আপনার মতামতগুলো জানাবেন আমাদেরকে SMS মাধ্যমে এবং ফেসবুক মাধ্যমে। ঠিক এই মুহূর্তে চলে যাবো আরেকটা গল্পে, যে গল্পটা আরেকবার মনে করে দিচ্ছি, শুধুমাত্র আপনারা আমাদেরকে লিখে পাঠান এবং আমরা সেটা পড়ে শোনানোর চেষ্টা করি। গল্পগুলো আমাদেরকে পাঠাচ্ছেন facebook.com/ভৌতিক90.8 এই পেজের ইনবক্স করে এবং অবশ্যই আপনার গল্পগুলোর মধ্য থেকেই আমরা অন এয়ার করছি বিগত এপিসোডগুলো। এবং আজকে থেকে এই মুহূর্তে তেমন আরেকটা গল্প আমরা শুনে ফিরছি একটু পর। পশ্চিমবঙ্গের একটি ছোট্ট গ্রামের গল্প এটি। আসলে গল্প না বলে এটি সত্য ঘটনা বলা যেতে পারে। আজ থেকে প্রায় 50-60 বছর আগের কথা। গ্রামটির 80% মানুষের জীবিকা নির্বাহের প্রধান উৎস ছিল কৃষিকাজ। গ্রামটি বেশ সচ্ছল ছিল। এই গ্রামের এক প্রান্তে একটি মাঠ ছিল, আর মাঠের পাশে ছিল বিশাল এবং 100 বছর পুরনো একটি আম গাছ। আসলে 100 বছর পুরনো বলাটা হয়তো ভুল হতে পারে, কারণ
ওইটা কত পুরনো ছিল তা হয়তো গ্রামের সবচেয়ে প্রবীণ ব্যক্তিটিও বলতে পারে না। গাছটির গোড়ায় বেশ বড় একটি কোটর ছিল, আর ওই কোটরে বাস করত এক পাগল। সবসময় সে কোটের ভেতরেই থাকত। যখন তার খাবারের দরকার হতো শুধু সে তখন বের হতো। গ্রামের কাউকেই সে কোনো রকম জ্বালাতন করত না, আর গ্রামের সবাই তাকে খাবার দিত। সে জ্বালাতন করত না বলে কেউ তাকে কখনো ঘাটতেও যেত না। মাঝে অলস্য গ্রামের কিছু দস্যি ছেলে দেখতে গিয়েছিল যে সে আসলে সারাদিন গাছের কোটরে কি করে, কিন্তু তারা দেখতে পায় সে সব সময় বসে থাকে। তো তাদের অতি উৎসাহে ভাটা পড়ে, তারা আর দেখতে চায় না। তো এভাবেই সবাই বেশ শান্তিতে দিন কাটাচ্ছিল। একদিন গ্রামের কিছু গুরুজন সবাইকে ডেকে সিদ্ধান্ত নিল যে আমরা তো আল্লাহর রহমতে সবাই বেশ সচ্ছল, তাই সবাই মিলে গ্রামে একটি মাহফিলের আয়োজন করি। এখানে একটি কথা বলা হয়নি, গ্রামটি পশ্চিমবঙ্গের হলেও এটি মূলত ছিল মুসলিম প্রধান, তাই সবার কাছ থেকে চাঁদা তুলে মাহফিলের আয়োজন করা হলো। প্রধান বক্তা হিসেবে দাওয়াত দেওয়া হল ফুরফুরা শরীফের বড় হুজুর সাহেবকে। নির্দিষ্ট দিনের যথারীতি মাহফিল শুরু হয়ে গেল। অনেকেই হয়তো দেখে থাকতে পারেন যে মাহফিলকে কেন্দ্র করে মাহফিলের আশেপাশে বেশ কিছু ছোট ছোট খাবারের দোকান, মনিহারি দোকান বসে। এখানেও এর ব্যতিক্রম হল না। বড় হুজুর কেবল যখন স্টেজে উঠল, ঠিক ওই সময় সে পাগলটি মাহফিলে প্রবেশ করল এবং এটি খাবারের দোকানের সামনে যেয়ে হাত পেতে খাবার চাইল। দোকানে তখন জিলাপি ভাত ছিল। দোকানি তাকে না দেখার ভান করল, পাগলটি আবার চাইল। এভাবে ৩-৪ বার চাওয়ার পর দোকানি রাগ হয়ে কড়াই থেকে ফুটন্ত জিলাপি তার হাতের উপরে ছেড়ে দিল। তখন পাগলটি চিৎকার করে উঠল, চলে গেল, চলে গেল। পাগলটি তখন ঘুরে দাঁড়াতে লাগলো আর চিৎকার করে বলতে লাগলো, চলে গেল, পুড়ে গেল, সবকিছু জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। তার এই কথাগুলি বড় হুজুরের কানে গেল। তিনি সঙ্গে সঙ্গে কমিটির লোক পাঠালো ঘটনা কি হয়েছে জানার জন্য। তারা এসে সব জানল। সব শুনে হুজুর তাদেরকে বললেন, সব সামিয়ানা কি তোমাদের ভাড়া করা? যদি তাই হয় তাহলে যেগুলি দামি সেগুলি দ্রুত খুলে ফেলো আর সবাইকে সরে যেতে বলো। আর ওই পাগল কোথায় থাকে যে জানে, আমার সাথে আসো। দেরি হয়ে গেলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তো হুজুর আম গাছটার কাছে যখন গেলেন তখন দেখলেন কোটা শূন্য, ওখানে কেউ নেই। এদিকে ৪-৫টি ছামিয়ানা খুলতে না খুলতেই সেই দোকান থেকে কিভাবে যেন আগুন লেগে গেল, আর সঙ্গে সঙ্গে আগুন চারপাশে ছড়িয়ে গেল। সেই আগুনে আর কারো কোনো ক্ষতি না হলেও শুধুমাত্র সেই দোকানটি বাঁচাতে পারল না, পুড়ে গেল। তবে হুজুরের কাছ থেকে জানা গেল যে সে কোন সাধারণ পাগল ছিল না, সে ছিল আল্লাহর পাগল, যে শুধু ওই কোটরে বসে আল্লাহর ধ্যানে মশগুল থাকত। হুজুর যাওয়ার সময় বলে গেলেন, তোমরা আজ এমন একজনকে হারালে যার ক্ষতিপূরণ কখনই করতে পারবে না। পরিশেষে শুধু এতটুকুই বলল যে আমরা অনেক সময় পাগল ভেবে খারাপ ব্যবহার করে ফেলি। আসলে এটা করা ঠিক না, কারণ কে আল্লাহর পাগল আর কে সত্য পাগল এটা আমরা সাধারণ মানুষ কখনই বুঝতে পারবো না বা পারি না। তাই বলছি, তাদের সাহায্য যদি না করতে পারি, আমাদের দ্বারা তাদের যেন কোনো ক্ষতি না হয়। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমরা আরো একটি ঘটনা শুনলাম। ঠিক এই মুহূর্তে আপনি শুনছেন এশিয়ান রেডিও 90.8 FM। আর যে কনক এবং ফিরোজ খান আপনার সাথে রয়েছি রাত 2টো পর্যন্ত ভৌতিক 90.8
নিয়ে অবশ্যই আমাদের মাধ্যমে ফেসবুকে আমাদের সাথে যোগাযোগ করেছেন অনেকেই এবং লিখছেন তাদের কমেন্টগুলো facebook.com/asian radio এই ঠিকানায় সাকলিন সৈকত লিখেছেন, ভাই ইংলিশে লেখা কমেন্ট পড়েন না কিসের জন্য? আচ্ছা, সেটি পড়ে ফেলেছি বেসিক্যালি ঠিক এই মুহূর্তে। এমডি রাসেল হোসেন লিখেছেন, ভাইয়া আজকে খুবই ভয় পেতে চাই, রাত 2টো পর্যন্ত থাকবেন, অবশ্যই কোনো না কোনো গল্প আপনার ভেতরে বা ভৌতিক কোনো শিহরণ তৈরি করে ফেলবে। আরাফাত সাদেস আমার সাথে রয়েছেন, এই প্রথম শুনছি এবং অনেক ভালো লাগছে আপনি এমনটা জানিয়েছেন। এমডি রিয়াদ আমাদের সাথে রয়েছেন। ইনোসেন্ট নিবিড় বলছে, আমি আপনাদের নিউ ফ্রেন্ড, প্রতি মঙ্গলবার ঠিক রাত 12টায় এশিয়ান রেডিও টিউন করতে ভুলবেন না, বিকজ প্রতি মঙ্গলবার কনক এবং ফিরোজ খান চলে আসে আপনাকে ভূতের সব ভয়ঙ্কর ঘটনাগুলো শোনাবার জন্য। মুস্তাফিজুর রহমান মাসুম আমাদের সাথে রয়েছেন, আপনাদের ভয়েসটা বেশি রকমের ভয়ঙ্কর লাগছে। অবশ্যই এই মুহূর্তে SMS মাধ্যমে আমাদের সাথে কে কে রয়েছে? SMS এর মাধ্যমে যদি চান আপনি আজকের শো সম্পর্কে যদি কিছু বলবেন আমাদেরকে SMS এর মাধ্যমে লিখে জানান দিতে পারেন। লিখুন আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে লিখুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথাবার্তা লিখে পাঠিয়ে দিবেন 2323 নাম্বারটিতে। লিখেছে আমাদেরকে পাপ্পু হাসান ঢাকা থেকে। অপেরা মেনি থেকে ইনবক্স করার নিয়মটা একটু বলবেন, আপনার সাথে ঘটেছে অথবা আপনার কোনো মাধ্যম থেকে শোনা যদি এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা থাকে তা আপনি আমাদেরকে লিখে পাঠাতে পারেন www.facebook.com/bhautik90.8 সেখানে এসে ইনবক্সে আপনার ঘটনাটি লিখে আমাদেরকে পাঠিয়ে দিবেন। রাবেয়া আছে আমাদের সাথে টঙ্গী থেকে, গল্পগুলো খুব ভালো লাগছে, আমি রুমে একা একা শুনছি ভৌতিক 90.8 এমনটাই লিখে জানিয়েছে। ফয়সাল ভুইয়া লিংক রোড বাড্ডা থেকে আছে। আচ্ছা, আমাদের সাথে সে বলেছে আচ্ছা এমন একটি প্রোগ্রাম করার জন্য সে এশিয়ান রেডিওকে এবং আমাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস জানিয়েছে। ওকে, আপনাকে ওয়েলকাম। সাদিক ঢাকা থেকে, ভাইয়া আমি তোমাদের নতুন বন্ধু, ওয়েলকাম করছি আপনাকে ভৌতিক 90.8-এ। সাবির গাজীপুর থেকে সে আসতে চাচ্ছে, সে ফোন নাম্বার লিখে পাঠিয়ে দিয়েছে। আমাদের ভৌতিক টিম নিশ্চয়ই আপনার সাথে যোগাযোগ করবে। And of course আমাদেরকে ঘটনা লিখে পাঠাবেন facebook.com/bhautik90.8 সেই ঠিকানা এবং সরাসরি স্টুডিওতে এসে যদি ঘটনা শেয়ার করতে চান তাহলে অবশ্যই আপনাকে লিখে ফেলতে হবে AR স্পেস আপনার নেম না স্পেস দিয়ে আপনাকে লিখতে হবে B90.8 আর একটি স্পেস দিয়ে আপনার নাম এবং সেলফোন নাম্বার লিখে সেন্ড করতে হবে 2323 নাম্বারটায় চলে যাব। আরেকটা ঘটনায় ফেসবুকে অবশ্যই আপনি লিখবেন এবং পোস্টে শেয়ার করবেন যাতে আপনার বন্ধুরা মিস না করে ফেলে। বারবার এই কথাটা বলছি এবং নতুন যে ঘোষণাটা আপনাদের সবার জন্য সেটা হচ্ছে আমরা বড় যে সাহিত্যিক গল্পটা আপনাদেরকে নাটকে ভঙ্গিমায় প্রকাশ করে থাকি এবং আপনাদের জন্য শুধুমাত্র রেকর্ড করে সেটি আমরা আপনাদের কাছে প্রেজেন্স করে থাকি ভৌতিক 90.8-এ। এরপর থেকে কিন্তু চাইলে আপনি বড় গল্প আমাদেরকে লিখে পাঠাতে পারেন এবং আপনার কাছে যদি ঘটনা থাকে এবং বড় গল্প লেখা থাকে সেটি একান্ত আপনার ব্যক্তিগত, তাহলে অবশ্যই আমাদেরকে SMS করবেন। সেটার জন্য লিখে ফেলবেন AR স্পেস দিয়ে আপনার নাম লিখে আরেকটি স্পেস দিয়ে লিখবেন যে আমি সাহিত্যিক যে বড় গল্প রয়েছে সেটি দিতে চাই, সেটি আপনার মতো করে অবশ্যই লিখবেন। লিখে তারপর আপনার মোবাইল নাম্বার লিখে সেন্ড করবেন 2323 এই নাম্বারটায়। ভাইয়া আমি ধানমন্ডি থেকে বলছি। কাহিনীটা আমার গ্রামের কাহিনী। আমার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায়। আমার পরিবার 2002 সালে হঠাৎ করে গ্রামে শিফট হয়ে যায়। তখন আমার বাবা গ্রামের সপ্তাহে একবার যেত। তো এক সপ্তাহের বৃহস্পতিবার আব্বু ঢাকা থেকে বের হলে বৃষ্টি শুরু হয়ে যায়। আব্বু মির্জাপুর নেমে বংশাই নদী থেকে রাত 12টায় জেলেদের কাছ থেকে একটা বড় মাছ কিনে। তারপর আমাকে ফোন দিয়ে বলে, আব্বু তুমি ঘুমিও না, আমি তোমার জন্য বড় মাছ কিনে আসছি। তারপর আব্বুর আসার কথা 20 মিনিটের মধ্যে, কিন্তু 1 ঘন্টা পর আব্বু বাড়ির সামনে এসে উপস্থিত হয়। আমি কাছে যাইতে চাইলে আমাকে ধমক দেয়। তারপর আমি রুমে চলে যাই। আব্বু সাবান দিয়ে 10 বার গোসল করলো। তারপর আমার ও দাদির কাছে এসে বসলো এবং বলল দাদিকে, আমি নদী থেকে মাছ কেনার পর বৃষ্টির জন্য রিক্সা না পেয়ে হাঁটতে শুরু করি। তারপর এক জঙ্গলের কাছে এসে বুঝতে পারি আমার পেছনে পেছনে কেউ আসছে। আমি পিছনে তাকিয়ে আর কিছু দেখতে পাই না। সামনে তাকাতেই এক বাতাস আমার গায়ে লাগে। আমি হুমড়ি খেয়ে পড়ে যাই আর কানে কানে বলছে, মাছটা দে, না হয় তুই শেষ। আমি তবুও দেই নাই।
তারপর আমার শরীরে এক ধরনের আইস আইস গন্ধের থুথু আসতে থাকে। আমি যখন বাড়ির কাছে আসি তখন বলল, একটুর জন্য বাইসা গেলি। আর কিছুক্ষণ পর বুঝতে পারলাম যে আমার পেছনে যে জিনিসটা আসতে ছিল সেটা আর নেই। এই ছিল আমার কাছে ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমরা দেখতে দেখতে 4টের মতো ঘটনা শুনে ফেললাম এই মুহূর্তে। আর যে কনক এবং ফিরোজ খানের সাথে হচ্ছে ভৌতিক 90.8 এশিয়ান রেডিও 90.8 FM প্রতি মঙ্গলবার। অবশ্যই টিউন করতে ভুলবেন না। ফেসবুক মাধ্যমে আমাদেরকে লিখবেন facebook.com/asianradio সেই ঠিকানা, এবং সেখানে যে পোস্টটি দেওয়া রয়েছে সেই পোস্টটি লাইক দিয়ে কমেন্ট করবেন যাতে করে আপনার কমেন্টটি আমরা পড়তে পারি, এবং চাইলে শেয়ার করতে পারেন যাতে আপনার বন্ধুরা মিস না করে ফেলে। কেরানীগঞ্জ কদমতলী থেকে লিখেছেন আমাদেরকে মুন্না, লিখেছেন আজকে ভয়ঙ্কর ঘটনা হতে হবে কারণ আপনারা বরাবরই ফার্স্ট। থ্যাংক ইউ সো মাচ মোহাম্মদ মুন্না, আপনি আমাদেরকে এই মূল্যবান কমেন্টটি করেছেন সেটার জন্য। এবং আমরা ট্রাই করব যাতে আমাদের প্রোগ্রামটাকে আরো বেশি মানসম্মত করা যায় এবং যতগুলো ভৌতিক শো রয়েছে তাদের থেকে অনেক বেশি ভালো করবো। অ্যাঞ্জেল ইভা রয়েছেন আমাদের সাথে। ভাইজান, আপনাদের প্রোগ্রাম শুনছি, নিয়মিত একজন শ্রোতা আপনি, প্রতি মঙ্গলবারই আপনি লেখার চেষ্টা করেন এবং আপনাকে পাওয়া যায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এমডি শানপরান মিয়া লিখেছেন আমাদেরকে ভালুকা মোহাম্মদ সিং থেকে, আমিনা খাতুন, সুরঞ্জনা সহ আরো অনেক কিছু লিখেছেন আপনি। তানভীর আহমেদ বাপ্পি আমাদের সাথে রয়েছেন। সীমান্ত হৃদয় আমাদেরকে কমেন্ট করছেন ফেসবুকের ফ্যান পেজে। আপনি চাইলে কমেন্ট করতে পারেন এবং আমাদের পোস্টে শেয়ার করতে পারেন যাতে আপনার বন্ধুরা মিস না করে ফেলে। আর আপনি চাইলে আমাদের সাথে SMS এর মাধ্যমে জয়েন করতে পারেন, জানান পৌঁছাতে পারেন আপনার কথাবার্তাগুলো। লিখুন আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে লিখুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দিবেন 2323 নাম্বারটিতে। লিখেছে মাহাদি গাজীপুর থেকে, ঘটনাগুলো সত্যি অনেক ভয়ঙ্কর এবং খুব ভালো লাগছে। রাহান ওয়ারি থেকে আছে, অনেক ভালো লাগছে, আজ প্রথম SMS করলাম, ওয়েলকাম করছে আপনাকে ভৌতিক 90.8। লিখেছে বাড্ডা থেকে আমাদেরকে লিখেছে একটা বন্ধু, সে আসতে চাচ্ছে, ফোন নাম্বার লিখে জানিয়ে দিয়েছে, নিশ্চয়ই আমাদের ভৌতিক টিম আপনার সাথে যোগাযোগ করবে। তবু আছে আমাদের সাথে মিরপুর থেকে, খুব ভালো লাগছে। কামরুল হাসান মনির সাবার থেকে লিখেছে খুব ভালো লাগছে, বাট আরো ভয় পেতে চাই, নিশ্চয়ই আমরা চেষ্টা করছি আপনাদেরকে আরো বেশি ভয় পাইয়ে দেওয়ার জন্য। মুন্ডা নারায়ণগঞ্জ থেকে লিখেছে আমি অনেক ভয় পাচ্ছি, অনেক ভালো লাগছে। আলামিন লিখেছে মনে হয় আজ রাতে ঘুমোতে পারব না, এমন সব ভয়ঙ্কর ঘটনাগুলো ভৌতিক 90.8 থেকে শুনতে পাচ্ছি। শ্রোতা সুচিত ভৌতিক 90.8 বলতে আমাদের সাথে একজন শ্রোতা রয়েছেন, তার কাছ থেকে আমরা শুনবো তার জীবনের ঘটনা। সবার আগে আপনি আপনার নামটা বলুন। আমি সাকোয়াত হাজিগঞ্জ চাঁদপুর থেকে এসেছি, থাকি রামপুরাতে, স্টুডেন্ট, এবার BBA তে ফার্স্ট ইয়ার। আমি যে কাহিনীটা নিয়ে আসছি সেটা আমার মানে জন্মের আগ থেকে শুনে আসছি, তো সেই ইয়েটা মানে অলৌকিক যে ইয়েটা মানে ওই আপনি বেসিক্যালি যে ঘটনাটা শেয়ার করবেন সেটা কি অশরীরী সম্পৃক্ত কোনো ব্যাপার? তো তাই তো, অশরীর বলতে আমার সাথে মানে প্রায় দেখা দেয়, বা এই কাহিনীটা আমি আমার জন্মের আগে যখন ঘটছিলাম আমার দাদুর সাথে, তখন মানে দাদা থেকে শুনছিলাম। তো দাদু বলছিল যে আমার দাদাকে যখন জন্ম হয়েছিল তখন ওই ইয়েটা মানে আমার দাদার মাকে ইয়ে করছিল ওই দিন রাত্রে, যেদিন প্রসব হয়েছিল আমার দাদু, তো তখন থেকে ওই ইয়েটা আমার দাদার সাথে ছিল। যখন আমার দাদা, মূল ব্যাপার হচ্ছে আপনার দাদা যখন জন্মগ্রহণ করেন সেদিন থেকেই আপনি যে ঘটনাটা শেয়ার করবেন সেটা সূত্রপাত। যে আচ্ছা, অলরাইট, আমরা সেই ঘটনা শুনবো অবশ্যই, এবং সেটা খুব বেশি রকমের ইন্টারেস্টিং এবং ভৌতিক হবে আমি আশা করছি। মেইন টাইম আপনি চাইলে কিন্তু আমাদেরকে SMS করতে পারেন। SMS এর অপশনে চলে গিয়ে লিখে ফেলতে হবে AR স্পেস দিয়ে নাম স্পেস দিয়ে আপনার লোকেশন, এবং তারপর আপনার কথাবার্তাগুলো লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটা। এবং সরাসরি স্টুডিওতে এসে যদি আপনার ঘটনা আপনি বলে যেতে চান তাহলে অবশ্যই AR লিখে স্পেস দিয়ে B90.8 ডাইরেক্টলি স্পেস দিয়ে আপনার নাম এবং সেলফোন নাম্বার লিখে সেন্ড করতে হবে 2323 নাম্বারটা। আমরা শুরু করি তাহলে আজকের ঘটনা। আচ্ছা, তারপরে ঘটনা হলে কি আমার দাদু থেকে শোনা আর কি। আমার দাদা তখন ওই মানে আমরা গায়ে ছিলাম, তো তখন ওখানে না নৌকা আর কি, আমার দাদু নৌকার মাঝে ছিল, তো নৌকা অনেক রাত ইয়ে করতো মানে চালাতো। তো আমার দাদাকে অনেক
মানে কোনো খারাপ কিছু করতো না, ওনার সাথেই থাকতো আর কি, ওনার হেল্প করতো অনেক ধরনের। তো হেল্প করার পরে এদিকে ওই এ পর্যন্ত আমার দাদা কোনো কিছু করে নাই। তো আমার দাদাকে সারা জীবন ইয়ে করছে, মানে কেয়ার করছে, কেয়ার করে নিয়ে চলছে। তারপরে আমার দাদা মারা গেছে, মারা যাওয়ার পরে আর মানে ওই ইয়েগুলোকে জেলগুলোকে আর দেখা যায়নি। আচ্ছা, তো আমার লাইফ শুরু হয়েছিল 1995 থেকে আর কি। আচ্ছা, তো যখন আমার মানে বয়স 4 দিন, তখন ওই ওই ভূতটা আমার ওই সাপ হয়ে আর কি আসছিল। তো যেই পানি দিয়ে আমাকে গোসল করাবে, তো ওই পানির কলসি থেকে বাড়াইছিল আর কি। বাড়ার পরে আমার নানুর কুল আমি ছিলাম, ছেড়ার পর আমার নানি আর কি আমাকে নিয়ে ওই চোখের উপর উঠে যায়। তারপর সাপটা আমার পায়ের কিনার দিয়ে, আমি চোখের উপরে ছিলাম তো আমার পায়ের কিনার দিকে এসে চালে মানে এই ঘরে চালে উঠে যায়। উঠে যাওয়ার পরে আর এটাকে আর কেউ দেখে নাই। তারপর ধীরে ধীরে আমি বড় হচ্ছি। তখন 1998 বন্যার সময় যে আমাদের ওখানে অনেক মানে গ্রাম অঞ্চল, তো ওখানে অনেক প্লাবিত হয়, একদম তলিয়ে যায় এই অবস্থায়। আচ্ছা, বন্যা কবলিত এলাকা। জি জি। আচ্ছা, তারপরে গিয়ে এই আমি আর কি ওই বন্যার সময় মানে আমার আম্মু বলছিল যে আমি ওই মানে পানিতে আমার কেউ খুঁজে পাইতেছে না, তো ওই পাইতেছে না। তারপর মাছ, আমাদের পুকুরে মাঝখানে দেখতেছে আমি ওই ধরুন একটা গাবলাতে একটা শিশুকে পানি নিয়ে বসালে যেমন করে থই থই করে না, খুব আনন্দ ফিল করে। তো আমি ওরকম করছি, কিন্তু আমি ঢুকতেছি না। আপনার বয়স তখন 3 বছর? হ্যাঁ, এরকম। তো আমি ঢুকতেছি না। তো ওরা তো খুব কনফিউজ হয়ে গেছে যে আমাকে তাড়াতাড়ি নিয়ে আসছে, কেউ ভয় নামে না, কিন্তু আমার বড় ভাইয়া উনি আমাকে নিয়ে আসছে আর কি। আসার পরে উনি যাওয়ার পরে ওখানে আর কিছু দেখে নাই, আর সবাই আমাকে নিয়ে খুব চিন্তিত ছিল যে কি এমন নিয়ে আসছে সে। এরপরে যাক আমি ধীরে ধীরে বড় হচ্ছি। তখন আমি ক্লাস 2000 সালে আর কি, তো কিন্ডারগার্টেনে ভর্তি হওয়ার পরে ওখানে আসা যাওয়া করি। তো যখন বন্যার সিজন আর কি, তখন আমার মেজো ভাইয়ের সাথে গেছিলাম। তারপরে সে ক্লাস 5 ছিল, তো আমি নার্সারিতে ছিলাম, সেই হিসাবে তার সাথে আসা যাওয়া করতাম। যখন সে এই মানে 5 সেন্টার দিয়ে দেয়, তারপর ওখান থেকে চলে আসে, তো আমার আর যাওয়া হয়নি। তো আমি আমাদের গ্রামের স্কুল, প্রাইমারি স্কুলেতে ভর্তি হয়েছিলাম। তো যাইতে আসি, তো আমার সাথে কোনো আর দেখা হয়নি। তো ক্লাস 2তে উঠছি, আর আমাদের বাড়ির ওই বাড়ির পাশেই গারুলি আসছে আর কি, সাপ ধরে যে। ও আসার পরে এই দিন বাজাইতে আছে, মানে উনি গন্ধ পাইছে যে ওখানে কি বিষাক্ত বড় একটা সাপ আছে। আচ্ছা, যিনি সাপুরে ছিলেন তিনি গন্ধ পেয়েছেন। যে গন্ধ পাওয়ার পরে উনি আসছে, আসার পরে চারু কিনার দিয়ে ইয়ে করছে, করার পরে দিন বাজাইতে আছে। তখন আমি ক্লাসে মানে আমার স্কুলে ছিলাম, তো তখন আমি ঘুরে পড়ে গেছিলাম ওখানে। পরে আমার বাজায় আপনি মানে মাথা চক্কর দিয়ে উঠেছিল এরকম কোনো কিছু? মানে ঘুরে পড়ে গেছে, আমি আর কিছু বলতে পারবো না। তারপর আমার টিচাররা আমাকে অনেক ইয়ে করার পরে আনসারে এখান দিয়ে মানে আমার বাড়িতে এই মানে ওই গারুলিয়া তো কোন ইয়া দিয়ে দিছে, দেওয়ার পরে ওরা আমাকে বাড়িতে নিয়ে আসছে, দেখে এই অবস্থা এখানে। তো আমার বাড়ির এরিয়ার ভিতরে ঢুকাইছে, আর আমার আবার জ্ঞান আসছে। আসার পরে মানে আতঙ্ক হলে যেমন চোখ মুখ সব খালি যায়, তেমন আমারও ইয়াতে আমার ওই গারুলিয়া দেখে সে বুঝতে পারছে যে ওই ইয়েটা আমার আসর করছিল, ওই যে সাপটা। মানে উনি যেটা ভাবছে সেটা তো সাপ না, আসলে এটা একটা ওই জিন সাপ যেমন বলে আর কি, ওই রকম। আচ্ছা। তো তখন তো আমি ক্লাস 2তে পড়ি, 2002 সাল। তো তারপরে আমি আমাকে বাড়িতে আনার পরে মানে বাড়িতে আনে শোয়াইছে, শোয়ার পরে গিয়ে ওই সাপ গারুলে ও তো বিন বাজাইতে আছে। বানার পরে আমি দাঁড়াই গেছি, মানে শোয়া থেকে দাঁড়াই গেছি, দাঁড়িয়ে আমাদের ওই যেখানে বাজাইতে আছে, তখন ওই জায়গায় গেছিলাম। যাওয়ার পরে দেখতে আসি যে ও বিন বাজাইতে আছে। এখন যে মানে চারিদিক দিয়ে ওই একটা গাছ আছে, বলে রাখা ভালো যে আমাদের মানে কবরস্থানে একটা গাছ আছে, প্রায় 200 বছরের মতন গাছটার বয়স, পুরনো আছে, অনেক পুরনো। এটা কেউ উঠছে কিনা সন্দেহ নাই, মানে কেউ সব বলতে পারে না যে এই গাছে কেউ উঠছে কিনা, এমন অবস্থা আর কি এই গাছটা। তো এই গাছটা লাগবেন ফেটে যাচ্ছে, এমন অবস্থা হচ্ছে। তো গিয়ে ওই গারুলে তো বুঝতে পারছে যে এখানে কিছু একটা ভয়ঙ্কর জিনিস আছে, সে তো মাপ চাইতেছে বারবার, মানে এমন অবস্থা গেছে সে মানে হাত কেটে ফেলছে। আচ্ছা, কার কাছে মাপ চাচ্ছে সে? মানে এই গাছের সামনে দিয়ে মাপ চাইতেছে যে আমি চলে যাবো, আমাকে ছেড়ে দাও, আমি আর আসবো না। এমনি ছাড়ার পরে সে হাত কেটে ফেলছে।
ডান হাত বাম হাত ওর হাত কেটে ফেলছে। সাপুরে যিনি ছিলেন, হ্যাঁ সাপুরে। আর সাপুরের যে দল ছিল ওরা তো ভয়ে একদম হয়ে গেছে। তারপরে কি করছে, ওরা সব ইয়েতে উঠার পরে তাও সে মাপ চাইতে আছে। তারপর আমি ওই গাছের সামনে গেছিলাম, মানে আমি জানতাম না, তো আমার আম্মু বলছিল আর কি, আমি এমন করছিলাম, তো আমি সে থেকে শুনছি আর কি। তো আমি ওই গাছের সামনে যাই, গাছটা আমি আবার কি হাত দিয়ে বুলাই দিছি, মুছে দিয়েছিলাম। তারপর ঠান্ডা হয়েছে আর কি। ঠান্ডা হওয়ার পরে আমি তখন আবার ঘুরে পড়ছি, ঘুরে পড়ে আবার বাড়িতে আনছে। তারপর বুঝতে পারছি যে আমি তো স্কুলে ঘুরে পড়ছি, আমি এখানে কিভাবে আসলাম। আচ্ছা, এরপরে আপনার জ্ঞান আসছে। আচ্ছা, মাঝখানে একটু আপনাকে প্রশ্ন করতেই হবে, সেটা হচ্ছে গাছ সেই সাপুরের সাথে কিরকম রিয়াকশন করছিল? কিরকম রিয়াকশন করছে বলতে, গাছের কাণ্ড ছিল 4টা, 4টা লাগেন 2 ভাগ হয়ে যাচ্ছে এমন অবস্থা আর কি। আর মানুষ তো আতঙ্ক একদম শেষে, এমন সিচুয়েশন কোনো সময় মানে মুখোমুখি হয় নাই। আর গাছের যে কাণ্ড ছিল সেই কাণ্ডগুলো ফেটে যাচ্ছে এমন অবস্থা, যেটা অস্বাভাবিক একটা ব্যাপার। আচ্ছা আচ্ছা। তারপরে আমি তো শুনি নাই, দেখি নাই, আমার শোনা কথা। তারপরে আমি বাড়ি যাওয়ার পরে বললাম যে আমাকে নিয়ে আসছে কে, তো বললো যে টিচাররা আনছে, আর এই ব্যাপার তুই এমন করছিস। বললাম কে, না তো এমনি আবার, মানে আমি তো বুঝতে পারছি না যে আমার সাথে কি হচ্ছে। তারপরে যাক, এমনি হওয়ার পরে ওই আমার আবার একটা অভ্যাস ছিল যে ছোটবেলা থেকে নামাজ পড়ি, তো সেই হিসাবে মসজিদে ফজর নামাজের সময় তো ভোরবেলায় দিতে হয়, তাই না? তো ওই মসজিদে আমাদের মসজিদের পাশে আরেকটা কবরস্থান আছে, মানে পশ্চিম থেকে পূবে একটু ধরেন 5 মিনিট হাঁটলে আমাদের রাস্তা শেষ। তারপরে একটা খাল আছে, খালটার উপরে একটা ব্রিজ আছে, ব্রিজের ওই পারে মসজিদ, আর মসজিদের সামনে একটা কবরস্থান আছে। মানে মসজিদ আমাদের বাড়ির সোজাই, কিন্তু একটু ঘুরে যেতে হয় আর কি। আচ্ছা। তারপর ওখানে কবরস্থানে যেহেতু অনেক রিস্ক ব্যাপার, ওখানে মানে কি বলে, অনেকে অনেক কিছু দেখছিল যে ওই কোরআন শরীফ পড়ে বা মুদ্রারা দ্বারা রয়েছে এমন অবস্থা, মানে ওর মুখোমুখি হয়েছিল। তো আমার তেমন একটা ভয় লাগতো না, ছোটবেলা থেকে আমি খুব ফ্রেশ, মানে ওই ফিল করতাম না। তারপরে আমি কি করলাম, যাক মসজিদে গেছি, যার পরে নামাজ শেষ বাড়িতে আসতেছি। তারপরে যেন কি আমার সাথে, মানে ওই রোজ কি বিকাল বেলা বা সন্ধ্যাবেলা এরকম কে জানে আমার ডাকে, শুধু আমার কবর দিকে ওখানে ডাকতে আসে। তো ডাক শুনে আমি আসতাম। এটা আরেকটা সময় আর কি, বিকেলের দিকের কথা। হ্যাঁ, বিকেলের ওই দিন না, ধরেন ক্লাস যখন 4-এ উঠছিলাম তখন হয়েছে তারপর আমি ওখানে আসতাম, আসে ডাকতাম, কে ডাকে, পাইতেছি না। তো আমি দাঁড়িয়ে থাকতাম চুপ করে, তারপরে কোনো শব্দ হচ্ছে না। তা আবার ফিরে যাইতাম। এভাবে রাত্রে আমার স্বপ্নে দেখাইতো যে আমাকে ওই উড়িয়ে নিয়ে যাচ্ছে এক দেশ থেকে আরেক দেশে, আমার সাথে খেলা করে, এমন অবস্থা আর কি। আমার ফ্রেন্ডলি একটা হয়ে গেছে তার সাথে। তো আমি আজ পর্যন্ত তাকে, মানে তখন পর্যন্ত আমি তাকে দেখিনি। আচ্ছা। এটাকে তারপরে হলো গিয়ে যাকে এইভাবে আমি বড় হচ্ছি। ক্লাস 8-এ যখন ওই আমার যে এসসি পরীক্ষা, তারপর আমি যে এসসি পরীক্ষা দিব তার প্রায় 1.5 মাস আগে আমার আব্বু আমার ডাক দিছিল যে পরীক্ষা তো আজ সামনে, তুই মানে রৌদ্র দিকে কেন খেলা করিস। এই জন্য আমি আসিনি। রাত্রে আমারে কি করছে, ওই লোয়ার লাইট আছে না, ওগুলা দিয়ে মানে শয়তান মানে আঘাত করতে চেয়েছিলাম, আমি মাথা নিচু করে ফেলছি। মাথা নিচু করছে, আমার ব্রেনটা একটা বাড়ি মানে চাপটা খাইছে, খারাপ মাথা ফেটে গেছে। ফেটে যাওয়ার পর আমি অজ্ঞান হয়ে গেলাম। আমাকে ডাক্তারের কাছে নিয়েছে। ওই দিন থেকে আমার আব্বুর মানে প্রচন্ড জ্বর আসছে। আমার আব্বুর আসার পরে বলে গিয়ে ও তো জ্বর থামে না, আর আমি তো হসপিটালে, আমি ওইসব জানি না। তো হসপিটালে আসার পরে আমি বাড়িতে আসি দেখি আমার আব্বুর খুব করুণ অবস্থা, একদম শুকিয়ে কি অবস্থা হয়ে গেছে, খাওয়া দাওয়া কিছু করতে পারতেছে না। তো সূত্রপাত হচ্ছে আমার থেকে। তো আমি বুঝলাম যে আমাকে ডাকে হয়তো বা সে আমার মানে এটা হয়তো কোনো প্রতিশোধ টাইপের নিতে আসে বাবা থেকে, আপনাকে আঘাত করার কারণে তার উপরে এটা ভর করেছে। জি। তারপর আমি মানে ওখানে গেছিলাম, যাওয়ার পরে কবরস্থানে গেছিলাম, যাওয়ার ফলে আমিও ডাকতে আসি, কে আমাকে ডাকে। এতদিন কোনো সাউন্ড করে নাই, এখন তো একটু বড় হয়েছে, এখন মানে সাহসটা আসছে। তো কে আমাকে ডাকে, তো প্রতিদিন ডাকে, সারা দেয় না। সন্ধ্যাবেলা ফিরে আসলাম। তো আমি ভাবলাম যে গভীর রাতে যাইলে হয়তো বা দেখতে পারি। তো যাওয়ার পরে গভীর রাত প্রায় 11:30, তখন আমি 10 সাল আর কি, 11:30। তো আমার একটা ফোন ছিল, তো ফোন সাথে ছিল, সাথে রাখে আমি মানে কবরস্থানের কাছে একটা আমাদের ঘাটলা আছে আর কি, ওখানে আমি বসে রয়েছি। দেখি কে আমাকে ডাকে রাত্রে। এ পর্যন্ত আমার আম্মুকে বলি নাই যে আমাকে ডাকে, বাবা কারো করে বলি নাই যে আমার ডাকে।
আপনি জানেন যে আপনার আমার কাছে সাথে ততদিন এতটা ভয় লাগতেছিল না না, বিষয়টা? আমার কোনো আজ পর্যন্ত কোনো ভয় লাগে না। তো তারপরে যাওয়ার পরে দেখলাম যে একটা বট গাছ, ছোট একটা বট গাছ আছে, ওটার উপর কে জানি মানে একবার উঠে একবার নামে এরকম দেখা যাচ্ছে, চাঁদের আলো এরকম দেখা যাচ্ছে, একবার উঠে একবার নামে। তো আমি এই তখনই ফার্স্ট ভয় পেয়েছিলাম, কারণ আমার সামনে এই ফার্স্ট এসেছিল। তো যাওয়ার পরে দেখতে আসি যে কে জানি বসে রয়েছে গাছের মিন্ডে। তো আমি ডাকলাম, কে তুমি? ডাকার পরে সে বললো যে সামনে আসবো, ভয় পাবি তুই? মানে আমরা বলতেছে, আমি কই ভয় পাইলে তো আমি এখানে আসতাম না। তো বললো যে আমি আসলে তুই মাথা নিচু করে থাকবি। তো আমি গেলাম, যাওয়ার পরে সে আসলো আমার সামনে। সে পুকুরের মানে আসলো বলতে আমি পুকুরের কাছে, সে পুকুরের পাশে দাঁড়ানো। তো এমন অবস্থা যে মানে তার একটা আঙ্গুলের সমান না আমি, এমন অবস্থা। সে মানে লাগবে না একটা পাহাড় আমার সামনে দাঁড়া রয়েছে। আচ্ছা, তারপরে গিয়ে সে মানে বলতেছে যে তুই আমরা দেখবি। আমি কই দেখা তো যাচ্ছে না, উপরের দিকে তাকাইলে এবার আমি পড়ে যাচ্ছি। তো সে আবার আমার মতন একটা মানুষ হয়ে আসছে। আসার পরে আমার সাথে ওই ইয়ার উপর বসছে। বসার পরে তুই এইদিকে আয়, আমার হাত ধরে নাই। মানে আমি তার খুব ভয় পাচ্ছিলাম। তো আমার মোবাইল ইয়াটা ছিল, তো মোবাইলের পরে আমি আব্বুকে কল দিতেছি। এমন অবস্থায় সে বলতেছে তুই কাকে কল দিস? তুই কেউ কল দিলে আমি তো থাকবো না, আমি চলে যাবো। তারপর সে বসছে আর কি। বসার পর আমাকে বললো যে এই তুই কোনো ভয় পাস না, এই আমি তোদের বাড়িতে প্রায় 200 বছর, এমন বললো আর কি, 200 বছর ধরে আছি। তো তোর দাদার সাথে আমার খুব ভালো ছিল রিলেশন, তো আর পর্যন্ত কারাও পাই নাই। তো তোকে পেয়েছি এই জন্য, তোর থেকে ছোটবেলা থেকে আছি। তারপরে আমি এই ফার্স্ট তাকে দেখি। দেখার পরে আমি বললাম যে সে আবার আমাকে বললো যে কোনো সময় কারোর সাথে মারামারি ঝড়গাঝাটি যেন না করি, আর গালি ফাঁসা যেন না করি। মানে ভালো কথা ছিল, ভালো, হ্যাঁ, সবসময় ভালো ছিল। তারপরে গিয়ে আমি ওই ছোটবেলা থেকে মারামারি লাগছিলাম। তো আমার আব্বুর একটা নীতি ছিল যে কার ভুল কার দোষ দেখতো না, যে আমারে যাই মারতো আর কি, এমন অবস্থা ছিল। তো আমি আর মারামারি করি না। তো যাওয়ার পরে গিয়ে যাক ও আমার এমন উপদেশ দিল, নামাজ রোজা করবি আর দিলে তো সৎ পথে চলবি, এমন বলার পরে আমি আমার অলৌকিক বাবা চলে গেছে। যাওয়ার পরে আমি বাড়িতে গেছি। যাই আমার আম্মু তো আমার খুঁজতে আসছে যে পাইতেছে না, কারণ জানে কবর খোলার দিকে ওদিকে আমি আসবো না। তো বাড়ির সবগুলো টোকাইছে যে পাই নাই। যাওয়ার পরে আমি বাড়িতে যাই, শুয়েছি ঘরে। শোয়ার পরে আমি আম্মুরে বলি যে আম্মু আপনি দাদারা দেখছিলেন নি? হ্যাঁ দেখছিলাম। তো দাদা কিভাবে মারা গেছে, কি একদম বৃদ্ধ অবস্থা নাকি একটু ছিল? বললো যে মোটামুটি লাঠি ধরে হাঁটতো তখন, জানি না কিভাবে হঠাৎ করে তার লাঠিও লাগে না, এইভাবে হাঁটে। তো আর এত বৃদ্ধ মানুষ কি করে নৌকা চলায়? সে নৌকা অনেক জোরে চলে আর কি অবস্থা। ছিল যে ওই ইয়েটা তাকে অনেক হেল্প করতো আর কি। তারপরে যে এই হলো মানে তো দাদা মারা গেছে আমার জন্মের প্রায় 29 বছর আগে। 29 বছর। মাঝখানে একটা কথা বলি, আপনার বাবার মাঝখানে কি হলো? উনি কি সুস্থ হয়ে উঠেছিলেন? হ্যাঁ, আমি ওই গাছের কাছে গেছিলাম যে এরপরে না ওই যে বললাম যে আমার বাবার কাছে ফোন দিতে যাচ্ছিলাম, তখন আমার বলে যে তুই ফোন দিবি না, তো কাকে ফোন দিলে আমি যাবো কেন? তারপরে আমি কি করলাম যে আর ফোন দেয় নাই, তার কথা শুনলাম। তো বাবারে ফোন দেয় নাই। তো বাসায় আসছি, আসার পরে মারে বললাম যে এই ব্যাপার, যে দাদা কিভাবে মারা গেছে, কত বয়সে বা এইভাবে বলার পরে দেখি বাবা বাবা শুয়ে আছে, খুব মানে কোনো ওষুধে কাজ করতেছে না। তো পরের দিন আবার ওদিন ছিল শনিবার। তো শনিবার দিন আমি সন্ধ্যাবেলায় আসছি, মানে আমাদের ওখান দিয়ে রাত্রে পরে কেউ অনেক ভয় পায় আর কি, হাঁটতে পারে না আর কি। ওই ঘটনার পরে যখন ওই গাছটা ফেটে গেছিল তারপর থেকে। তারপরে গিয়ে আমি ওখানে আসছি, আসার পরে যে বললাম যে আমি বুঝতে পারছি যে আমার বাবার এই অবস্থার কারণ আমাকে আঘাত করার। তো আপনি তো আমার মানে অনেক উপকার করছেন, তো এক কাজ করেন, আমার আব্বুকে ভালো করে দেন। তারপর আমাকে একটা দিছিল, কি বলে এটা, সাজনা ছিলেন, সাজনার মতো একটা ওইরকম একটা বিচি দিয়েছিল, মানে লম্বা, ওটা মানে বেটে 2 দিন খাওয়াইতে হবে। তারও খাওয়াইছে, আরে আমার আব্বু আগের মতনে সুস্থ হয়ে গেছে। কিন্তু আমার বলছিল যে এই ওষুধটার কথা শুধু তুই কারো করে বলবি না, যে নিয়ে বলবি আম্মু এই ব্যাপার নিয়ে খাওয়ান, এটা ওষুধ। আমাকে আর কারো কথা শেয়ার করতে বলে নাই, বাট আজ পর্যন্ত আমি কারো করে বলি নাই, কিন্তু এখানে বললাম। কারণ এখানে আসার পরে তো আমি আর বললো যে জিনটা আমাকে বললো যে কোনো সময় বাড়ির
মানে আশেপাশে কোনো রাত ঘুমাবি না, নিজের বাড়িতে আসবি, আর কোথাও এই বাড়ি ছেড়ে যাবি না কোথাও কোনোদিনও। তো আমি কি করলাম, ইন্টারমিডিয়েট বাড়ি থেকে ক্রস করলাম, তারপর বিবিএ করতে হবে, ঢাকায় আসছি, ভার্সিটিতে পরীক্ষা দিছি, চান্স হয় নাই, এমনি ভর্তি পরীক্ষা টিকছিলাম, তাও ওয়েটিং এ ছিলাম, এমনি আর হয়নি। তারপর কি করলাম, আমার তো মানে ওর কথা স্মরণ আছে যে ওকে বলছিল যে বাড়িতে থাকতে, তো আমি কি করলাম, আবার বাড়িতে গেলাম, গিয়ে বললাম যে ওই আমার আম্মুকে বললাম যে মা আমি তো শহরে পড়বো না, আমাদের চাতুর কলেজ আছে ওখানে পড়ি। তো আমার আব্বু আমার উপর অনেক গোসা করে রাগ করে, মানে এত খরচ করছি তোর পিছনে টাকা, ওখানে আমি কি মানে ঢাকা পড়বি না কি বলে। তো আমি আমার দুলাভাইয়ের কাছে থাকি আর কি, মেজো বোনের কাছে। তো দুলাভাই বলতেছে যে আসবে না, তো আমি বললাম যে না আমি আসবো না। তো আবার আব্বু আমাকে অনেক কসম টসম দিয়ে পাঠাইছে। তো আমি যেদিন পাঠাইতে চাইছিল ওই দিন আমি আর আসিনি, তারপরের দিন আসবো ইয়ে নিয়েছিলাম। তো আমি ওর তো আর দেখা পাবো না, তো কি করলাম, রাতে 3টা বাজে ওখানে আসলাম। আবার আসি আমি বসে রয়েছি, তো ওই ফেসবুক আমি সার্চ করছিলাম বন্ধুদের সাথে, তো আমার হঠাৎ করে মোবাইল বন্ধ হয়ে গেছে। তো সে তো মানে কান্না করতে আছে যে আমি চলে যাব, মানে তখন আপনার পাশে ছিল? হ্যাঁ, তখন আসছে আবার যে মোবাইলে হঠাৎ করে চার্জ গেছে গা, মানে আমার চার্জ যে এই মাত্র ফুল চার্জ ছিল, ওখান থেকে মোবাইল বন্ধ হয়েছে, কোন রকম ওপেন হচ্ছে না। তো গিয়ে ও আমাকে মানে কান্নার সুরে আসতেছে, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। তো আমি তো দেখে বুঝছি সে আসতেছে। আসার পরে আমি বললাম যে কি বলবো, আমি তখন ঢাকা চলে যাচ্ছে, সে কান্না থামাইতে পারছি না। কোনোদিন সে আমার হাত ধরে নাই বা স্পর্শ করে নাই, কারণ সে তো ধরা যায় না অবস্থা, ছায়ার রূপে আসে। আসার পরে সে আমাকে বললো যে ঢাকায় দূরে যাবি তো যা, কিন্তু বছরে কমপক্ষে 4 বার হলে আমার সাথে দেখা করবি। তো আমি বললাম যে ঠিক আছে, আমি এই 4 মাসে 4 বার আসবো, আর 8 মাস আসবো না, চলবে? হয়তো এভাবে আসলে তোরে ক্ষতি হবে। আমি বললাম যে ঠিক আছে, তো কিভাবে আসতে হবে? বললো যে 4 মাস অন্তর অন্তর আসতে হবে 4 বার। আচ্ছা, এই যে আপনাকে এত শর্ত দিচ্ছে, আপনার প্রতি আপনার ব্যক্তি স্বাধীনতা নষ্ট করতেছে, এই জিনিসগুলোকে আপনাকে কখনো কোনোদিনও নাড়া দেয়নি যে এটা আমার করা উচিত না, বা আমি কেন তার কথা শুনতে যাবো, সে যেটা বলবে সেটাই কেন করতে যাবো, নাকি পুরো ব্যাপারটা আপনি এনজয় করতেন? এনজয় না আসলে, কারণ সে তো আমাকে কোনো খারাপ অসুবিধা দেয়নি বা আমার ভালোই দেখছে, বন্ধুত্ব আপনার আমার সাথে ফ্রেন্ডলি ছিল। আর সে বলছিল যে কোনো সময় মাদক ওসবের সাথে জড়াইতো না, কারণ এগুলো অবশ্যই ভালো কথা। আমার যে মূল যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে তার যে সঙ্গটা, সেটা আপনি নিজেও পছন্দ করতে শুরু করেছেন নিজ থেকে। হ্যাঁ, সে তো আমার খুব হেল্প করতো, তাই আমি তাকে অনেক পছন্দ করতাম। আর তো ওই যে বললাম, আমার আগে কোরআন শরীফ পড়তাম, তো মসজিদে এখানে বসে বসে অনেক কোরআন শরীফ পড়তাম। তো যখন আমার আব্বু আমাকে আঘাত করে, তখন থেকে আমার এই স্মৃতিশক্তির প্রবলেম দিছিল। তো প্রবলেম দেওয়ার পরে আমার পড়ালেখার একটু মানে আঘাত খাইছে, তো আমার স্মৃতিশক্তি একটু নর্মাল হয়ে গেছে। তো তখন থেকে আমি একটু মানে পড়ালেখা থেকে দুর্বল হয়ে গেছিলাম, কিন্তু ইন্টারমিডিয়েট আসে অনেক ভালো একটা রেজাল্ট করছিলাম। তো মানে ভালো বলতে আমাদের বোর্ড থেকে আমি 11তম হয়েছিলাম, আর আমার থানা পর্যায়ে ফার্স্ট হওয়ার পরে সে তো বললো যে তুই তো আস্তে আস্তে ভালো হয়ে যেতে আসস, তোর এখন মানে হিংসাটা মানে এমন অবস্থা করে, তুই তো দেশের একজন হবে এমন বলতো আর কি। তুই তো আমার ছেড়ে যাবি গা। তো আমিও খুব কান্না করতাম, তো যে হে আমার সাথে এমন করে কেন, মানে একদম বন্ধু অবস্থা হয়ে গেছে। বুঝতে পেরেছি, পুরো সম্পর্কটা একটা ফ্রেন্ডশিপের সম্পর্ক ছিল। আচ্ছা, আপনি যদি এটা বলার মতো হয় তাহলে তার নামটা বলবেন। তার কোনো নাম ছিল যে নামে আপনি তাকে ডাকতেন? এর নাম ছিল আমির। আমির ছিল তার নাম? হ্যাঁ, আগে পিছিয়ে অনেক বড় নাম, কিন্তু শর্ট নামটা আমি নিয়েছিলাম আমির, ওই নামে আর কি। আমার দাদিও আমার নামে আমির ডাকছিল, কিন্তু এটা একটু করে নাই, আমির বলে কেউ ডাকে নাই। তো সাকোয়াত আর রাজু, এই রোজ, এই 3টা নামে আমার ডাকে আর কি। আচ্ছা, ওকে, আমরা পরবর্তীতে এগিয়ে যাই সামনের দিকে। হ্যাঁ, তারপরে হইলো গিয়ে আমি তো সে কান্না করতেছে যে তুই আমাকে ছাড়িয়ে চলে যাবি। তো সে আমার শর্ত দিল যে 4 বার হবে আমার সাথে যোগাযোগ করে, মানে আমার সাথে দেখা করবে। আমি কই ঠিক আছে, তোমার তো অনেক শক্তি আছে, তুমি আমার রাতের স্বপ্ন দেখাও, আমার ইন্ডিয়া মানে অন্যান্য দেশে নিয়ে গেছো, তুই আমার সাথে দেখা করতে আসবি, দেখা করে চলে আসবে। বললো যে আমি যদি এখান থেকে চলে যাই তাহলে আমি আর কোনোদিন আসতে পারবো না, কারণ আমার এটা একটা স্থায়ী জায়গা হয়ে গেছে, আর এখান থেকে নড়লে আমার আরেকজনের দখল করে নেবে। আমি কই তোমার এত ক্ষমতা, তুমি কি আরেকজনের সাথে পারবে? কই তুমি মানুষ হয়ে কি মানুষকে মারতে পারবে? সে আমাকে এমন বললো আর কি। ও আচ্ছা, সে তার সব দিক থেকেই তার চিন্তা চেতনা সবকিছু ভালো, হ্যাঁ ভালোটাই ছিল। আচ্ছা, ওকে। তো যাওয়ার পরে যাক
ওর পরে আমারে মানে অনেক ইয়ে করার পরে আমি বললাম যে ঠিক আছে এখন কি করাস, আপনার মানে তোমার কথাই আমি মেনে নিলাম। তো বছরে 4 বার আসবো, আসার পরে দেখা করব, আর হয়তো বা 4 বার কি আর বেশি আসতে হবে। তো এই পড়ার পরে আর হয় না এই কথা, তো আমি ঢাকায় চলে আসলাম আর কি। এই পর্যন্ত আর তার সাথে কোনো ইয়ে নাই, দূরে শেষ। আচ্ছা, আমরা খুব মনে হচ্ছিল যে পুরো গল্পটা যদি আরো সামনের দিকে এগিয়ে নিতে পারতাম তাহলে ভালো কিছু রকম একটা হতো। একেবারে শেষের দিকে আপনার কাছে যে প্রশ্ন, সেটা হচ্ছে তার ব্যাপারে যদি একটু বর্ণনা দিতেন, সে দেখতে কেমন ছিল এবং তার অ্যাপারেন্স গুলো কেমন ছিল, বা অবশ্যই তার সাথে যেহেতু তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল আপনার, সে কি খেত, কোথায় থাকতো, এইসব ব্যাপারে যদি একটু আমাদেরকে বলতেন। ও আসলে মজার ব্যাপার হলো গিয়ে সে আমার জন্য অনেক কিছু নিয়ে আসতো, যেমন মিষ্টি, আপেল, কমলা, ওগুলো নিয়ে আসে, মানে দোনো ভাগ করে খেতাম। তারপরে কেউ দেখতো না অবশ্য, মানে সে এমন অবস্থা যে আমি আবার গাছে উঠতে খুব ভালো মানে পারি, অনেক দ্রুত গাছে উঠতে পারি, নামতে পারি। তো আমাদের ওই যে বললাম একটা গাছ, সে দৌড়ে উঠে ওখানে খেলা করছিল আর কি। সে তো আমাকে দেখে সে একবার আসে, একবার লজ্জা পায় নাকি। আমি বললাম যেমন করো কেন, সে লজ্জা পাইতেছে। তো আমি বললাম আমি তো পুরুষ, তুমিও পুরুষ, তো লজ্জা পাওয়ার কি আছে। সে বললো যে প্রথম দেখা তো ওই জন্যে। আমি বললাম এই মজার কথা। তারপর সে ওখানে বসে আমরা মানে সারা রাত গল্প করতাম, কিন্তু আমার আম্মুরে বলতাম যে নানুর বাড়ি, মানে আমার নানুর বাড়ি একটু পাশেই, দৌড় দিলে মানে 2 মিনিট লাগে যাওয়ার, তো নানুর বাড়িতে শুভ এভাবে বলে মানে সে আমার শিখিয়ে দিত যে এবার এটা বলবি, তোর আম্মু খুব খুশি হবে, তোর যাইতে দিবি। তো আমি ওইভাবে যাইতাম, যাওয়ার পরে সে আর কি শেয়ার করতো সবকিছু। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় এখন পর্যন্ত ভৌতিকের যতগুলো গল্প ছিল সেসব গল্পের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং এটা একটা গল্প ছিল। অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করবার জন্য। আচ্ছা, আপনাদেরকেও ধন্যবাদ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য বলার। আমরা দীর্ঘ লম্বা একটি ঘটনা শুনলাম এবং এমন একটা ঘটনাটিকে বলতে আমরা শুনলাম যেটি একেবারে ছোটবেলা থেকে একজন ভুক্তভোগী বলবো নাকি সৌভাগ্যবান বলবো ঠিক বুঝতে পারছি না, সেরকম একজন মানুষের জীবনের গল্প, যে মানুষটার কোনো না কোনো কারণে জিনের সাথে বন্ধুত্ব হয়ে ওঠে এবং পরবর্তীতে তাদের বন্ধুত্বটা কোন পর্যায়ে চলে যায় সেই গল্প। অবশ্যই আপনি যদি আপনার সাথে কিংবা আপনার বন্ধুদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান এবং সেটা সরাসরি স্টুডিওতে এসে, তাহলে অবশ্যই আপনাকে সেলফোনের রাইট মেসেজ অপশনে গিয়ে লিখে ফেলতে হবে AR, স্পেস দিয়ে লিখতে হবে B90.8, আরেকটি স্পেস দিয়ে আপনার নাম এবং আপনার সেলফোন নাম্বার লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটা। এবং ঠিক একটু আগে যে ঘটনাটা শুনলাম, এমনি করে কিন্তু সবাই সবার সাথে ঘটনাগুলো শেয়ার করছে। তো আপনাকে বলছি আপনি অবশ্যই আমাদের সাথে শেয়ার করুন। অনেকেই জানলে হয়তোবা তাদের ব্যক্তিগত কৌতূহলগুলো মিটে যাবে। ইনফ্যাক্ট ভূত নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন অভিজ্ঞতা রয়েছে, সেই সব অভিজ্ঞতাগুলোকে কিছু মানুষের কাছে পৌঁছে দেবার জন্যই আমাদের প্রতি সপ্তাহের আয়োজন ভৌতিক 90.8। এই মুহূর্তে আজকে কনক রয়েছে আপনার সাথে এবং ফিরোজ খান রয়েছেন। ঠিক রাত 2টো পর্যন্ত আমরা আপনার সাথেই থাকবো এবং ফেসবুক মাধ্যমে যদি আপনি চান আপনার মতামত আমাদেরকে জানাবেন এবং প্রত্যেকটা গল্প শুনবার পর সেটি কেমন লাগছে, ভালো মন্দ নাকি সত্য নাকি মিথ্যা, সেই সব কথাবার্তাগুলো আমাদের ফেসবুকে গিয়ে আমাদেরকে কমেন্ট করবেন। সেটার জন্য আপনাকে যেতে হবে facebook.com/Asian Radio এই পেজ, এবং চাইলে আপনার মোবাইলের সার্চ যে বাটনটা রয়েছে সেখানে যদি আপনি এশিয়ান রেডিও লিখেন তাহলে হয়তোবা আমাদের এই পেজটি চলে আসবে। সেই পেজে যে পোস্ট দেওয়া রয়েছে সেই পোস্টে লাইক দিয়ে কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করবেন যদি আপনার বন্ধুরা এই ব্যাপারে একটু ভৌতিক ব্যাপারে আগ্রহ হয়ে থাকে, তাহলে হয়তো এই শোটা তার কাছে অনেক বড় একটা ব্যাপার হয়ে দাঁড়াতে পারে। সালমান মনির আমাদেরকে লিখেছেন আজকের কাহিনীগুলোর জন্য, আপনাদেরকে ধন্যবাদ। ভৌতিক দা অসাম, আচ্ছা আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার এই অসম্ভব সুন্দর একটি মন্তব্যের জন্য। আপনাদের এই মন্তব্যগুলি হয়তো আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিতে অনেক বেশি সাহায্য করবে। কামাল হোসেন লিখেছেন যে যতক্ষণ পর্যন্ত আমার কমেন্ট না পড়বেন ততক্ষণ পর্যন্ত আমি কমেন্ট করতেই থাকবো এবং করতেই থাকবো, এমনটা আপনি লিখেছেন। আমি বলবো কমেন্ট যত বেশি করবেন তত চোখে পড়বার সম্ভাবনাটা একটু বেশি থাকছে এবং যত লাইক দিয়ে কমেন্ট যত বেশি করবেন তত বেশি যেমন কমেন্টে চোখে পড়বার সম্ভাবনা রয়েছে, তেমনি করে আপনার বন্ধুরাও কিন্তু দেখার
থাকার সম্ভাবনা একটু বেশি থাকে। রিফাত সাদমন লিখেছেন আমাদের সাথে নরসিংদী থেকে, তিনি শুনছেন। ইউনুস খান লিখেছেন গাজীপুর থেকে, শুনছে খুব ভালো লাগছে। এবং রয়েছেন আমাদের সাথে রবিন, আপনাদের নতুন বন্ধু। সোহেল তানভীর রয়েছেন আমাদের সাথে, কনক ও ফিরোজ ভাইয়া ধন্যবাদ আপনাদের এত ভালো একটা শো করার জন্য, এবং ভয় লাগছে তেমনটা তিনি লিখে পাঠিয়েছেন। এবং আপনাদের গল্পগুলো নিয়েই কিন্তু আমাদের ভৌতিক 90.8 যারা যারা ভাবছে যে আমি ভালো গল্প লিখতে পারি এবং সেটি সাহিত্যিক আকারে এবং নাটকীয় ভাবে নাটিকা আকারে আমরা সেটি রেকর্ড করে আপনাদের কাছে প্রচার করব, যদি এরকম একটা সুযোগ আপনি নিতে চান তাহলে অবশ্যই আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখে ফেলতে হবে AR স্পেস দিয়ে লিখতে হবে B90.8, আরেকটি স্পেস দিয়ে লিখতে হবে যে আমি সাহিত্যিক গল্প লিখে থাকি বা আমার কাছে রয়েছে। আপনার সুবিধা মতো সেটি লিখবেন, লিখে সেন্ড করবেন আপনার নাম্বারটি 2323, এই নাম্বার। SMS মাধ্যমে আমাদের সাথে রয়েছেন অনেকেই। SMS আপনি আমাদের সাথে আজকের মতামত লিখে পাঠাতে পারেন। লিখুন আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে, প্রথমে লিখুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দিবেন 2323 নাম্বারটিতে। লিখেছে আলফির হাসান শাওন, তিনি ফিরে আসছে, ভৌতিকে অসুস্থ ছিল তাই শুনতে পারেনি, আজ শুনতে পেরে সে অনেক হ্যাপি, এমনটা লিখে জানিয়েছে। ঢাকা থেকে আছে আমাদের সাথে মালিবাগ থেকে, দ্বিতীয় গল্পটি তার অনেক ভয়ঙ্কর ছিল এবং ভালো লাগছে, আমরা লিখেছি। ইডেন কলেজ হোস্টেল থেকে লিখেছে গ্রামে বসবাস করতে ভয় পাই, শহরে বসবাস করতে ভয় পাই না, কিন্তু আপনাদের ভৌতিকের গল্পগুলো শুনে আমি এখন শহরও বসবাস করতে ভয় পাই, এমনটাই লিখে জানিয়ে দিয়েছে। কিন্তু বন্ধুটির নাম লিখেনি। লিখেছে আমাদের সাথে আছে সোনিয়া ঢাকা থেকে, গল্পগুলো অনেক ভয়ঙ্কর, এমনটা লিখেছে। সাজিদ ফ্রম নরসিংদী থেকে আছে আমাদের সাথে, একা শুনছি খুব ভয় লাগছে। টিপু সুলতান আছে আমাদের সাথে ঢাকা থেকে, দ্বিতীয় গল্পটি তার ভালো লাগছে। শাওন আছে আমাদের সাথে ফরিদপুর থেকে, শুনছি আজকের গল্পগুলো অনেক ভালো লাগছে, এমনটাই। নীরব খান আছে আমাদের সাথে আছে বনি আমিন আছে আমাদের সাথে গ্যান্ডারি থেকে, আপনাদের অনুষ্ঠানটি শুনে আমরা অনেক কিছু শিখতে পারলাম, এমনটাই লিখে জানিয়েছে। আমরা যদি সেটাই হয়ে থাকে তাহলে আমরা বলবো যে আমাদের ভৌতিক সার্থক। ইনফ্যাক্ট আমাদের এই যত পরিশ্রম রয়েছে এই শোয়ের পেছনে প্রত্যেকটা পরিশ্রমী হয়তো বা সার্থক। যারা গল্প আমাদেরকে লিখে এশিয়ান রেডিওর ফ্যান পেজে পাঠাচ্ছেন তাদেরকে বলছি সেখানটায় না পাঠিয়ে বরং ভৌতিকের যে ফ্যান পেজটি রয়েছে সেখানটায় লিখে পাঠান, ইনবক্স করে সেটি আমরা সেখান থেকে নেবার চেষ্টা করবো। এবং অ্যাড্রেসটি হচ্ছে facebook.com/ভৌতিক 90.8 BHOUTIK 90.8। আমাদেরকে অনেকেই ইমেল করতে চান আপনাদের গল্পগুলো সরাসরি রেকর্ড করে, সেটার জন্য আমাদের একটি ইমেল অ্যাড্রেস রয়েছে which is bhautik90.8@gmail.com। আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি আরেকটি গল্পে, এবং যে গল্পটা আপনাদের ভেতর থেকে একজন আমাদেরকে লিখে পাঠিয়েছেন। এই ঘটনাটি ঘটে আমাদেরই গ্রামের মাস্টার মশাই সিরাজুল স্যারের সাথে। তিনি ম্যাথ পড়ান। ঘটনাটি 11 বছর আগে ঘটেছিল। ঘটনাটি শুরু করার পূর্বে আমাদের এইখানকার একটু বর্ণনা দেই। আমাদের গ্রামের নাম শেকালিপুর। আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে পদ্মা নদী। আমাদের গ্রামটি ভারত এবং বাংলাদেশের বর্ডারের পাশে। আমাদের গ্রামের পাশ দিয়ে চলে গেছে BSF রোড। আমাদের পাশের গ্রাম হল ফতেহপুর। এই BSF রোড ধরে ফতেহপুর যেতে 20 মিনিট সময় লাগে। BSF রোড ধরে মানুষ সাধারণত কম চলাচল করে। এই রাস্তা ধরে যেতে প্রথম যেটা পড়ে সেটা হলো রাস্তার দুপাশে বিরাট আম বাগান। এরপর কিছুটা গেলে পড়বে রাস্তার ডান দিক, সেখানে কবরস্থান এবং রাস্তার দুই পাশে বাঁশ গাছ। এরপর আরো কিছু এগিয়ে গেলে ধার ঘেঁষে বাম পাশে পোস্টমর্টমের একটি ঘর আছে। এবং আমাদের ফতেহপুর সদর হাসপাতাল থেকে পোস্টমর্টমের ঘরটি কিছুটা দূরে ছিল। পোস্টমর্টমের ঘর পেরিয়ে কিছুটা গিয়েই BSF রোডটি মেইন রাস্তার সাথে মিশে গেছে। মেইন রাস্তা থেকে আরো কিছুটা গেলে পড়বে ফতেহপুর সদর হাসপাতাল। অনেক দিনের পুরনো এই হাসপাতাল। সিরাজুল ইসলাম স্যার আমাদের গ্রামের শেখালিপুর হাই স্কুলের ম্যাথের টিচার। আমি তখন ক্লাস 9-এ পড়তাম। স্যার খুব ভালো পড়াতেন। তাছাড়া পাশাপাশি এই দুই গ্রামে তিনি ছিলেন একমাত্র ম্যাথের টিচার। সিরাজ স্যারের সপ্তাহে
2-3 সাইকেল করে বিএসএফ রোড দিয়ে ফতেপুর গ্রামের একটা বাড়িতে পড়াতে যেতেন। ওই রাস্তাটি নির্জন হলেও খুব তাড়াতাড়ি পৌঁছানোর জন্য স্যার ওই পথেই বেশি যাতায়াত করতেন। সেই সময় আমাদের গ্রামের স্কুলে ভোট শুরু হয় এবং এই ভোটকে কেন্দ্র করে আমাদের গ্রামে খুব গন্ডগোল হয়। তো আমাদের এই গ্রামের এক পরিবারের আপন 2 ভাই গন্ডগোলে জোড়াখুন হন। সকালবেলায় এই ঘটনা ঘটে এবং সেদিন গ্রামের পরিস্থিতি অন্যদিনের মতো স্বাভাবিক ছিল না। পুলিশ এসে লাশ দুটাকে পোস্টমর্টম করার জন্য গাড়িতে করে নিয়ে যায় এবং সেদিন গ্রামের নীরবতা আর শোকের ছায়া পড়েছিল। মানুষজন ঘর থেকে বের হওয়ার সাহস পাচ্ছিল না, আর পুলিশ গ্রামে 144 ধারা জারি করেছিল। বিকেলের দিকে কিছু কিছু মানুষ ভয়ে ভয়ে বের হচ্ছিল, কিন্তু পরিস্থিতি মোটেই স্বাভাবিক ছিল না। চারিদিকে একটা দমদমে ভাব। সেদিনই আবার সিরাজুল ইসলাম স্যারের ফতেপুর পড়তে যাওয়ার ডেট ছিল। স্যার একবার ভাবলেন যাবেন না, কিন্তু স্যার আবার ভাবলেন যে পরের সপ্তাহে ফাইনাল এক্সাম, না গেলে ছাত্ররা সমস্যায় পড়বে। স্যার বিকেল 5টায় ফতেপুর গ্রামের দিকে রওনা করেন। রাস্তা একদম ফাঁকা। স্যারের মনের ভেতরে একটা ফিলিংস কাজ করছিল। আজ এমন 2 জন ভাই মারা গেছে যারা তাকে গভীরভাবে ভালোবাসতেন। ভাবতে ভাবতে স্যার সাইকেল চালাচ্ছেন। স্যার ফাঁকা মাঠ পেরিয়ে আমবাগানের দিকে চলছে। এরপর স্যার কবরস্থান পেরিয়ে পোস্টমর্টমের ঘরের কাছে চলে গেলেন। তখন সন্ধ্যা হয়নি। স্যার যখন পোস্টমর্টমের ঘরটি ক্রস করছিলেন, হঠাৎ স্যারের চোখ পড়ল সেই সবুজ প্যাকেটে মোড়া দড়ি দিয়ে লাশ দুটির দিকে। ঘরের ভাঙ্গা জানালা দিয়ে লাশ দুটিকে দেখা যাচ্ছিল, যারা আজই খুন হয়েছিল। স্যারের ভেতরে একটু কষ্ট লাগলো। তারপর স্যার সাইকেল চালিয়ে ফতেপুর গ্রামে পৌঁছে গেলেন। এরপর স্যার সেইখানে পড়াতে পড়াতে গভীর মনোযোগ দিয়ে ফেললেন। সবকিছু ভুলে গেলেন। একসময় প্রচন্ড বৃষ্টি আর ঝড়ো হওয়া শুরু হলো। স্যারের আজ একটু দেরি হয়ে গেল। বাইরের বৃষ্টি একটু কমেছে। বাড়ির লোক স্যারকে থেকে যাওয়ার জন্য অনুরোধ করল। স্যার বললেন, আমি ঠিক পৌঁছে যাব। এবং সে বাড়ি থেকে স্যারকে একটা টর্চ লাইট আর একটা ছাতা দেওয়া হলো। স্যার এক হাতে ছাতা এবং এক হাতে টর্চ লাইট নিয়ে সাইকেল চেপে বাড়ির দিকে রওনা দিলেন। স্যার মেইন রাস্তা দিয়ে চলছেন। এর সময় স্যার হাসপাতাল ক্রস করে মেইন রাস্তা দিয়ে বিএসএফ রোডে নামলেন। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে আর হালকা হালকা বৃষ্টি পড়ছে। স্যারের সেই ঘটনাগুলি আবার মনে পড়তে লাগলো। স্যারের হঠাৎ সাইকেলের চেইন পড়ে গেল। স্যার কিছুতেই সাইকেলের চেইন ঠিক করতে পারছিলেন না। সাইকেল ঠেলতে ঠেলতে স্যার হাঁটতে লাগলেন। স্যার ঠিক পোস্টমর্টেমের ভাঙ্গা জানালাটিকে অতিক্রম করতে যাচ্ছিলেন। এমন সময় স্যার লক্ষ্য করলেন যে তার বাম পাটা কে যেন টেনে ধরছে। স্যার সঙ্গে সঙ্গে পায়ের দিকে টর্চ মেরে দেখলেন তার পা কাদায় আটকে গেছে। তিনি জোর করে চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই পায়ের স্লিপার কাদা থেকে তুলতে পারছিলেন না। স্যার সরে গিয়ে স্লিপারটিকে টানতে চাচ্ছিলেন। এমন সময় আকাশে জোরে বিদ্যুৎ চমকালো এবং স্যার যা দেখলেন তা দেখার জন্য স্যার একেবারেই প্রস্তুত ছিলেন না। তিনি দেখলেন যে ভাঙা জানালা দিয়ে পরিষ্কার দেখা গেল 4 জন মানুষ এর মতো দেখতে লোক, যাদের মুখ অন্ধকার এবং শরীর সাদা কাপড়ে ঢাকা। 2 জন লাশটিকে কাপড় পরাচ্ছে আর 2 জন দাঁড়িয়ে আছে। আতরের গন্ধের সাথে স্যার লক্ষ্য করলেন তাদের কারো পা মাটিতে নেই। স্যার সেটা দেখে আর সহ্য করতে পারছিলেন না। স্যার জ্ঞান হারিয়ে ফেললেন। স্যার জ্ঞান হারিয়ে কাদায় মুখ থুবড়ে পড়লেন। সকালবেলায় তিনি নিজেকে আবিষ্কার করলেন বিছানায়। চারিদিকে প্রচুর ভিড় আর লোকজন দাঁড়িয়ে আছে।
ঠিক সেই মুহূর্তে স্যার সত্যি ঘটনাটি কাউকে বললেন না। কিছুক্ষণ পর গ্রামের একজন খবর দিল যে কবরস্থানে 2টি বাঁশমাসে কবর খোঁড়া হয়েছে। এত সুন্দর করে 2টি কবর খোঁড়া হয়েছিল তা সাধারণ মানুষের কল্পনার বাহিরে। SMS এর মাধ্যমে চাইলে আপনার মতামত আমাদের কাছে লিখে পাঠাতে পারেন। লিখুন আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে লিখুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটিতে। আমাদেরকে লিখেছে এমডি বিপুল নারায়ণগঞ্জ থেকে। ভাইয়া, অনুষ্ঠানটা এত ভালো লাগে কেন এমনটাই জানতে চাচ্ছে তারা। 3 বন্ধু মিলে শুনছে। তৃতীয় গল্পটি তার অনেক ভালো লাগছে এমনটা লিখেছে। ইমন আছে আমাদের সাথে। 3 বন্ধু সাদে শুয়ে শুয়ে শুনছে। গল্পগুলো খুবই ভয়ঙ্কর লাগছে এমনটা লিখেছে। মন উত্তরা থেকে খুব ভয় পাচ্ছি, ঘরের লাইট অফ করে আপনাদেরকে শুনছি। জালাল আছে আমাদের সাথে ঢাকা থেকে। রেডিওর ইতিহাসে ভৌতিক 90.8 আমার কাছে সবচেয়ে ভালো প্রোগ্রাম এমনটাই লিখে জানিয়েছে। থ্যাঙ্কস জানিয়েছে আমাদেরকে। SK বয় নরসিংদী থেকে লিখেছে আমাদেরকে আমাদের নিউ বন্ধু প্রথম শুনছে এবং খুব ভালো লাগছে এমনটাই লিখেছে। আমাদের সাথে আছে আবু বকর শ্যামলী থেকে, ভয় লাগছে তার। মিম আমাদের সাথে আছে ইসলামপুর থেকে, খুব ভয় পাচ্ছে আমরা লিখেছে। রফি বাচিতপুর কিশোরগঞ্জ থেকে লিখেছে অনেক ভয় লাগছে অনুষ্ঠানটি। আমি নিজেও সবসময় শুনি এবং মিস করি না এবং আমার সব বন্ধুদেরকে শুনতে বলি ভৌতিক 90.8 আমরা লিখে জানিয়ে দিয়েছে। আমার চাইলে ফেসবুকে আমাদের সাথে জয়েন করতে পারেন, সেটার জন্য চলে যেতে হবে facebook.com/ভৌতিক 90.8 এই পেজে এবং সেখানে যে কমেন্ট করবার জন্য যে পোস্টে দেওয়া রয়েছে সেই পোস্টে আপনি লাইক দিয়ে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন যাতে আপনার বন্ধুরা মিস না করে ফেলে। আর যে কনক এবং ফিরোজ খান আপনার সাথেই রয়েছে ভৌতিক 90.8 নিয়ে। মুর্শিদুল আলম রুবেল লিখেছেন আমাদেরকে রাজুর ঘটনাটা আমার মতে আপনাদের রেডিওর শ্রেষ্ঠ ভৌতিক ঘটনা। আমি শাখাওয়াতের সাথে আপনি দেখা করতে চান এবং ইনফ্যাক্ট আমাদের কাছে অবশ্য তাদের কোনো অ্যাড্রেস এই মুহূর্তে নেই, সো আমার মনে হয় না তাদের সাথে দেখা করা সম্ভব হবে। রয়েছেন আমাদের সাথে তসির আহমেদ ঠাকুরগাঁও থেকে। তৃতীয় গল্পটি ছিল একটু শিক্ষণীয় গল্প। ধন্যবাদ কনক এবং ফিরোজ ভাই এমন শিক্ষণীয় গল্প প্রচার করবার জন্য এবং দ্যাট ক্রেডিট গোজ টু অফকোর্স কাব্য শাহরিয়ার। SM অভিক রয়েছেন আমাদের সাথে, লিখেছেন যে আপনি শুনছেন আমাদেরকে এবং ভালো লাগছে। রয়েছেন আমাদের সাথে সামিদ আহমেদ ঢাকা বালিবাগ থেকে শুনছি এবং থার্ড স্টোরিটা খুব বেশি জোশ ছিল। চাইলে আপনি ফেসবুকে কমেন্ট করতে পারেন আমাদেরকে facebook.com/Asian Radio সেই ঠিকানা। এবং যারা যারা গল্প লিখে আমাদেরকে পাঠাতে চান তাদেরকে অবশ্যই facebook.com/ভৌতিক 90.8 এর যে পেজটি রয়েছে সেই পেজে আমাদেরকে ইনবক্স করতে হবে আপনার সাথে ঘটে যাওয়া এবং আপনার বন্ধুদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনাগুলো। এবং যারা স্টুডিওতে এসে শেয়ার করতে চান তারা অবশ্যই মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখে ফেলবেন AR, দেন স্পেস দিয়ে লিখতে হবে B90.8, আরেকটি স্পেস দিয়ে আপনার নাম, আরেকটি স্পেস দিয়ে আপনার সেলফোন নাম্বার লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটা। এবং বলছি আপনাদেরকে যারা আপনারা ঘটনা লিখতে পারেন এবং অবশ্যই আপনারা জানেন যে ঠিক একটার পর আমরা যে বিগ একটা স্টোরি আপনাদের জন্য প্লে করি নাটিকা আকারে, সেরকম ঘটনা যদি আপনারা নিজেরা লিখতে পারেন তাহলে অবশ্যই মোবাইলের মেসেজ অপশনে গিয়ে AR লিখে B90.8 আরেকটি স্পেস দিয়ে আপনার নাম, তারপর আরেকটি স্পেস দিয়ে লিখতে হবে যে আপনি এরকম সাহিত্যিক ঘটনা লিখতে চান বা আপনার কাছে রয়েছে সেটি লিখে আপনার সেলফোন নাম্বার লিখে সেন্ড করবেন 2323 নাম্বারটা। আমরা প্রত্যেক টিপ আপনাদের সাথে যোগাযোগ করবো এবং চেষ্টা করব সেই গল্পগুলো আমরা নাটিকা আকারে প্রকাশ করবার জন্য। আমাদের সাথে একজন শ্রোতা রয়েছেন, তার কাছ থেকে আমরা শুনবো তার জীবনের ঘটনা। সবার আগে আপনি আপনার নামটা বলুন। হ্যালো লিসেনার্স, আমি উত্তরা থেকে আসছি। তো আমি একটা ঘটনা বলবো, সেই ঘটনা হচ্ছে ময়মনসিংহ এলাকার। তো ঘটনাটা ঘটে আমার নানার সাথে। আপনার নামটা বলেন নাই, নামটা একটু বলুন প্লিজ। আমার নাম আলামিন কাজী। আচ্ছা ওকে, তারপর আমার ঘটনাতে চলে যাই। তো আমার ঘটনাটা হচ্ছে আজ থেকে 15 বছর আগের ঘটনা। তো তখন আমি খুব ছোট ছিলাম। তো আমাদের নানা বাড়ির বাসাটার ডিস্টেন্সটা দিয়ে বলাটা ভালো যে পিছনে পশ্চিম পাশে একটা ছিল, পশ্চিম পাশে বাঁশের ঝাড় ছিল আর কি।
আর মিডিলে ছিল ওনাদের বাসস্থান ঘর, আর সামনে ছিল একটা পুকুর। তো পিছনে আমার নানা আর কি ওই পিছনে ওই মাটি কোপাতো, কিছু লাগাতো আর কি সবজি। তো আমার নানা আবার এই সাপ মারতে ভালোবাসতেন, মানে সাপ মারতেন উনি, চোখের সামনে যেই সাপ পড়বে উনি ওই সাপটাকে মেরে ফেলবে এরকম। তো আমাদের ওইখানে 2টা সাপ ছিল, জোড়া সাপ। তো একটা সাপ ওনার চোখে পড়ে, তো দেখার পরে ওই সাপটা অনেক বড়ই ছিল, অনেক বড়, অজগর সাপের মতনই দেখতে। আচ্ছা, তো সাপটাকে নানা লাঠি দিয়ে বাইরে মেরে ফেলে। তো মারার পর এলাকার অনেক মানুষজন আইসা দেখে যে অমুক এত বড় সাপ মারছে। অনেক এলাকার মানুষ তো এসে দেখবে যে ওরকম ভাবে একটা সাপ মারছে। তো এলাকায় শোনা যায় যে এই সাপটা অনেকেই দেখে, এই 2টা সাপ একসাথে থাকে, অনেকেই দেখে। তো ঘটনা এখানে শেষ হয়ে যেতে পারতো, তো এখানে শেষ হয় নাই। তো কিছুদিন পর নানাকে স্বপ্নে দেখানো হয় যে আরেকটা সাপ আছে, তো ওই সাপকে দুধ দিতে হবে ডেইলি, প্রত্যেকদিন সন্ধ্যার পরে দুধ দিতে হবে। আচ্ছা, স্বপ্নে দেখায়। তো ওনারা প্রত্যেকদিন দুধ দিতেছে সন্ধ্যার পর, 1 কেজি 2 কেজি 3 কেজি যা পারতেছে দিতেছে। তো এরকম দিতে 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 ওনাদের যা জমি ছিল আর কি বাইরের, তো সব বিক্রি করে দিতে হয়। আচ্ছা, এখন যে প্রশ্ন সেটা হচ্ছে দুধটা কোথায় দিত? আর কি ওই যে বাইরে আর কি রুমের বাইরে রাইখা দিত, তো ওইখান থেকে নিয়ে যেত। হ্যাঁ। আর যখন দুধ দিত না তখন হয়তো কি ওই আমার নানি ছিল, ওনার পায়ে আর কি সাপটা প্যাঁচ দিয়ে ধরতো, ছাড়তো না। যখন দুধ দেওয়া হইতো না তখন প্যাঁচ দিয়ে ধরতো। আচ্ছা, আপনার তার নানির পায়ে? হ্যাঁ, আমার নানির পায়ে প্যাঁচ দিয়ে ধরতো। তার কিছু যখন আপনার নানির পায়ে প্যাঁচ দিয়ে ধরতো, আপনার এরকম আপনার নানা এরকম কোন স্টেপ নেয় নাই যাতে ওই সাপটাকে মেরে ফেলবেন, কিংবা এরকম কোন ঝুঁকি উনি নিতে চান না? উনি যে স্বপ্নে দেখাইছে, তারপর ভীতু টাইপের হয়ে গেছে। আচ্ছা, ওকে। তো ওই তারপর ওই বাড়িটা থেকে সবাই ওনারা চলে আসে, ওই বাড়িতে এখন আর কেউ থাকে না, ওনারা অন্য জায়গায় শিফট করে, তো এখান থেকে চলে আসে। তারপর এরকম কত বছর টানা দুধ দিতে হয়েছে? 1 বছর মতো দিছে। আচ্ছা। তারপর সরি এখানে একটা জিনিস ফেলে, তারপর আমার নানা 1 বছর পর আবার মারা গেছে। মারা যাওয়ার পরে নানিরা ওই বাসা ছেড়ে আরেক জায়গায় চলে আসছে। তারপরে এখন আর ওইখানে কেউ থাকে না, তো বাসাটা এইভাবেই আছে, এখানে কেউ যায়ও না, থাকেও না। আর ওইখানে যদি দিনের বেলাও মানুষ যেতে ভয় করে, তো আরেকটা সাপ আছে। তো ওইখান থেকে ওই সাপে নাকি আরো স্বপ্নে দেখাইছে নানাকে, শুনছিলাম যে তুমি যদি দুধ না দাও তোমাদের নাতির একটা সন্তান আমরা খেয়ে ফেলবো, এরকম স্বপ্ন দেখাইছিল। এই ছিল আমার একটা ঘটনা। আর একটা ঘটনা আমরা শুনে ফেলাম। আলফ্রেড রাসেল আমাদেরকে ফেসবুকে লিখেছেন, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শুনছি। ঘটনাটা খুবই ভয়র ছিল এবং আমার প্রচুর ভয় লেগেছে। আপনি 35 মিনিটস আগে লিখেছেন এটি, এবং আপনি তো অন্য কোনো ঘটনার কথা বলেছেন। হৃদয় খান রানা আমাদের সাথে রয়েছে, লিখেছেন আমার কিছু ভয়ঙ্কর সত্য ঘটনা আছে যা আমি আপনাদের স্টুডিওতে এসে বলতে চাই। সেটার জন্য আপনাকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখে ফেলতে হবে AR স্পেস, আপনার লিখতে হবে B90.8, আর একটি স্পেস দিয়ে আপনার নাম এবং সেল ফোন নাম্বার লিখে সেন্ড করতে হবে 2323 নাম্বারটায়। ভৌতিক টিপ আপনার সাথে যোগাযোগ করবে যাতে করে আপনি স্টুডিওতে এসে আপনার ঘটনা শেয়ার করতে চান। হিরণ মোল্লা আমাদের সাথেই রয়েছেন, এবং আমাদের সাথে রয়েছেন সোহেল তানভীর পটুয়াখালী থেকে, সূর্য কটক এবং ফিরোজ ভাই। আপনাদের দুজনকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকেও জানাচ্ছি। যারা লিখতে চান ফেসবুকে চলে যাবেন facebook.com/asianradio এই ঠিকানা, এবং সেখানে যে পোস্টটি দেওয়া রয়েছে সেটিতে অবশ্যই কমেন্ট করে শেয়ার করবেন যাতে আপনার বন্ধুরা মিস না করে ফেলে। এবং বারবার বলছে যারা কমেন্ট করছেন বেশি করে, তাদের কমেন্টগুলো একটু চোখের পড়বার সম্ভাবনাটা একটু বেশি থাকবে। এবং SMS যারা করছেন আসতে চান আমাদের স্টুডিওতে, তাদেরকে বলছি যারা আসতে চান তারা একটু বেশি করে SMS করুন, যাতে করে আমরা বুঝতে পারি যে আপনারা আসলে আসতে চান। কারণ অনেকে আসতে চান অনেক সময়, এবং তাদের গল্পগুলো আগে নেওয়ার সম্ভাবনা বেশি থাকে যারা আমাদেরকে বেশি করে SMS করছেন। এনিওয়েজ, SMS এর প্রায়োরিটি সবসময় বেশি ফেসবুকের থেকে, এবং তারপরে ফেসবুকে আমাদেরকে যারা যারা লিখছেন তাদের কমেন্টগুলো কিন্তু আমরা পড়ছি। মোর্শেদুল আলম রুবেল রয়েছেন আমাদের সাথে। আব্দুল্লাহ আল মামুন বলছেন যে আব্দুল্লাহ আল মামুন বলছি জসিমউদ্দিন হল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, ভৌতিকের কাছে ভালো কিছু আশা করাই যায়, বাট লাস্ট ঘটনাটা অন্য এক জায়গায়
আপনি শুনেছিলেন এমনটাই বলছেন, তাই আশা করবেন এরপর থেকে যাচাই করবেন, তাতে প্রোগ্রামের মানটা কমে যাবে। অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মন্তব্যের জন্য। ইনফ্যাক্ট আমরা প্রত্যেকবার যারা আসছে তাদেরকে আমরা জিজ্ঞেস করে নিই যে আপনারা ঘটনাটা অন্য কোথাও শেয়ার করেছেন কিনা, এবং তারা যদি কেউ বলে থাকে যেটা আমরা শেয়ার করিনি, তাহলে কিন্তু সত্যি আমরা ভৌতিক টিমে যারা কাজ করছি তারা ভীষণ অসহায়, এর বাইরে তেমন কোনো কিছুই করার থাকে না। এনিওয়েজ, আমরা তারপরেও চেষ্টা করব কিভাবে প্রোগ্রামটাকে আরো একটু মানসম্মত করা যায়। SMS মাধ্যমে কিছু SMS পড়বো আমরা। SMS করছে আমাদেরকে মেপুর থেকে নতুন বন্ধু এমনটা লিখে জানিয়েছে, প্রথম গল্পটা তার থেকে অনেক ভয়ঙ্কর লাগছে। মাসুদ আমাদের সাথে আছে, আমাদের সাথে অনেক ভয় লাগছে। নাসিফ ছোট ভাই রায়হানকে নিয়ে শুনছে, অনেক ভয় পাচ্ছে। রিপন আছে আমাদের সাথে পরিবার থেকে, আমার খুব ভয় করছে আপনাদের। আচ্ছা, ওকে, থ্যাংকস জানাচ্ছে। আনিস আছে আমাদের সাথে বনশ্রী থেকে, অফিসে নাইট ডিউটি করছি আর পাশাপাশি আপনাদের ভৌতিক 90.8 শুনছি আমরা লিখেছে। রাব্বানি আছে আমাদের সাথে, খুব ভয় পাচ্ছি। আনিস আছে আমাদের সাথে আছে। পারভেজ পুরান ঢাকা থেকে, আমি আর স্বপন শুয়ে শুনছে এবং খুব ভালো লাগছে। সোনিয়া ঢাকা ক্যান্টনমেন্ট থেকে লিখেছে, ভাইয়া আমি আর আমার আপু মিলে শুনছি, খুব ভয় লাগছে। আমাদের সাথে আছে চিন্নাথ নতুন বন্ধু। আমিন আছে আমাদের সাথে। সাজ্জাদ সাবির লিখেছে। লোপা লিখেছে। নিপা লিখেছে আমাদেরকে। সাথী ঢাকা থেকে, ওয়ারি থেকে আমাদের সাথে আছে, মাঝে মাঝে ভৌতিক শুনে এবং প্রথম নিয়মিত শুনবে এখন সেটা জানিয়েছে। সাইফুল ইসলাম ডেমরা থেকে নতুন বন্ধু আমাদের সাথে আছে। নাসির বনশ্রী থেকে আমাদের সাথে জয়েন করেছে। জুয়েল রানা উত্তরা থেকে লিখেছে, অনেক কথা লিখেছে। থ্যাংক ইউ সো মাচ। অলরাইট, আমরা আপনার কাছ থেকে সাপের গল্প শুনছিলাম, যেটা আপনার নানা এবং নানি কেন্দ্রিক একটি ঘটনা। আরো কোনো ঘটনা আছে কিনা আপনার? আরেকটা ঘটনা আছে আমার উত্তরাতে। আচ্ছা। তো একটা দোতলা একটা বাড়ি ছিল এখানে, তো ওই বাড়িতে কেউ থাকতো না। তো কেন থাকতো না সেটাও জানতাম না। তো কিছুদিন পর শুনি যে ওই বাসার পিছনে একজন ফরেনার লোক ওইখানে থাকতো আর কি। আচ্ছা। তো ওইখানে ওনাদের হয়তো একটা বাচ্চা বা কিছু একটা ছিল, তো ওই পিছনে একটা জায়গা কবর দেওয়া হয়েছিল, একটা বাচ্চাকে কবর দেওয়া হয়েছিল। তারপর ওনারা চলে যায়, ওইখানে আর কেউ থাকে না। কবর দেওয়া বলতে ওনাকে গোসল করানো হয় নাই, কিছু করানো হয়, একটা বাচ্চাকে এখানে মাটির নিচে চাপা দিয়ে মাটি চাপা দিয়ে ওখানে রাখা হয়েছে। তারপর এখানে কেউ থাকে না, বাড়িটাই হয়ে গেছে। তারপর ওই বাড়ির যে মালিক ছিল, তো ওনারা গার্ড পাঠাইতো, গার্ড 1 মাস 15 দিন থাকতো, আর থাকতে পারতো না, ওনারা চলে যেত। তো আর আমার বাসাটা ছিল ওই বাসার সাইডে, বাউন্ডারির পাশে আমার বাসাটা ছিল। তো আমরা মোবাইল চার্জ দিতে বা টর্চ লাইট চার্জ দিতে ওই বাসায় যাইতাম। যাওয়ার পরে ওনার ওই যে গার্ডের সাথে আমরা কথা বলতাম। তো উনি বলতো যে তুমি আমার সাথে থাকো, আমাকে বলতো যে আমার সাথে থাকো, আমি একা একা ভালো লাগে না, টিভি দেখো, একে সব বলতো। তো আমি 1 দিন 2 দিন 3 দিনের মাথায় থাকতাম। থাইকা হঠাৎ রাত 10টার পরে নুপুরের আওয়াজ, যে ছোট বাচ্চারা যে নুপুর দিয়ে যে পা দিয়ে লাফায় না, এরকম আওয়াজ শুনতাম। তারপরে কেউ দরজা ধাকাচ্ছে। এই একদিন আমি ওয়াশরুমে গেলাম, তো ওয়াশরুমে যাওয়ার পর যখন বের হবো, তখন হঠাৎ করে দেখি ওইরকম একটা মেয়ে, মানে চেহারা দেখা যাচ্ছে না, ওই মেয়েটাই, চেহারা দেখতে পারতেছি না, জাস্ট একটা জামা পরা ছোট একটা মেয়ে দাঁড়ায় আছে। তারপর বললাম, কে তুমি? তারপর আমি আর দেখতেছি না ওই মেয়েটাকে। তারপর আবার আমি রুমে আসলাম, যে ভাইয়া এই ঘটনা এই। আচ্ছা, তোমার কাছে এই ব্যাপারে তোমার সাথে পরে কথা বলবো। সকালবেলা শুনি যে হ্যাঁ এরকম কেউ রাত্রেবেলা টিভি ছাড়তেছে, কেউ ওয়াশরুমে যাইতেছে, কেউ রান্না করে থালা বাসন ফেলে দিতেছে, এরকম আওয়াজ শুনতো ওরা। তো তারপরে আরেকদিন আমি আর ওইখানে থাকি না, আমার বাসায় থাকি, আমার বাসাতেই। তো রাত্রেবেলা প্রত্যেক রাত্রে এরকম আওয়াজ শোনা যেত যে কিছু ভাঙতেছে দরজা, মানে পাশের বাসার থেকে আমি শুনতাম। আগে শুনতাম না, ওইখানে থাকার পরের থেকে আমি শুনতাম। এই ছিল আমার ঘটনা। আচ্ছা, এবং থ্যাংক ইউ। এটা খুব শর্ট একটা স্টোরি ছিল, এবং সাধারণত বিশ্বাসযোগ্য যেসব ঘটনা হয়ে থাকে, সেসব ঘটনাগুলো এন্ডিং গুলো এরকমই হয়ে থাকে। এনিওয়েজ, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে ধন্যবাদ আমাকে এশিয়ান রেডিওতে সময় করে দেওয়ার জন্য। আমরা আরো একটা ঘটনা শুনে ফেললাম, যেটা আমরা শ্রোতার কাছ থেকে সরাসরি শুনলাম। এবং আপনি যদি
এসে আপনার ঘটনাটা আমাদের এখানে বলে যেতে চান, তাহলে অবশ্যই আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে AR লিখে স্পেস দিয়ে লিখতে হবে B90.8, আর একটি স্পেস দিয়ে আপনার নাম, আর একটি স্পেস দিয়ে আপনার সেলফোন নম্বর লিখে সেন্ড করতে হবে 2323 নাম্বারটা। অবশ্যই যদি আপনি বেশি করে SMS করেন তাহলে আপনার আসার সম্ভাবনাটা একটু বেশি থাকছে এবং খুব দ্রুত আসার সম্ভাবনা থাকছে। এই মুহূর্তে SMS মাধ্যমে অনেকেই আমাদেরকে লিখছেন। SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে লিখুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটিতে। জুয়েল রানা উত্তরা থেকে লিখেছে, অনেকদিন ধরে শুনছি কিন্তু আজকে প্রথম SMS করলাম, তারা 12 জন বন্ধু মিলে একসাথে শুনছে এমনটাই লিখে জানিয়েছে। ফিরোজ আল মামুন আছে আমাদের সাথে গাজীপুর থেকে, সে শুনছে। আচ্ছা, মির্জাপুর টাঙ্গাইল থেকে আমি আপনাদের নতুন বন্ধু, গল্পগুলো খুব ভালো লাগছে এমনটাই লিখেছে। ওয়েলকাম করছে আপনাকে ভৌতিক 90.8 লিখেছে। ইশরাক আচ্ছা উত্তরা থেকে, আচ্ছা অনেক ভালো লাগছে, এই প্রথম শুনছে আমাদের সাথে। রিফাত আছে গাজীপুর থেকে, ভাইয়া আমি আপনাদের নিয়মিত শ্রোতা এমনটাই লিখেছে। আপনাদেরকে আচ্ছা প্রোগ্রাম শুনে আমি আসতে চাই এমনটাই ফোন নাম্বার লিখে পাঠিয়ে দিয়েছি। নিশ্চয়ই আমাদের ভৌতিক টিম আপনার সাথে যোগাযোগ করবে। তিরুন আছে আমাদের সাথে, পারভেজ পুরান ঢাকা থেকে, মনিউদ্দিন আছে আমাদের সাথে, মইউদ্দিন আমাদের সাথে আছে, নাবিল আছে আমাদের সাথে, ওয়ালিদ মোহাম্মদপুর থেকে আছে, ভাইয়া অনেক ভয় লাগছে। টাঙ্গাইল থেকে আছে আমাদের সাথে, আফসার হুসাইন আছে আমাদের সাথে, ইমন আছে আমাদের সাথে, মারুফ টঙ্গী থেকে আমাদের সাথে লিখেছে, সোহান ইসলাম উত্তরা থেকে লিখেছে, আচ্ছা গল্পগুলো শুনছে অনেক ভালো লাগছে। আশিক মিরপুর থেকে, ওকে একটা গল্পের কথা বলেছে, সেই গল্পটা অনেক ভালোবাসে। সাজান আছে আমাদের সাথে, ফাহিম আহমেদ আছে, এমডি আফসার হুসাইন আছে আমাদের সাথে, আর আলিফ ঢাকা থেকে লিখেছে, মনির হুসাইন আমাদের সাথে আছে, শাওন আছে আমাদের সাথে, লিটন উত্তরা থেকে লিখেছে, আচ্ছা প্রথম শুনছে অনেক ভালো লাগছে আমরা লিখেছে, লাইট অফ করে ডাকি শুনছে। তারপর লিখেছে আমাদের সাথে নাসির আছে আমাদের সাথে বনশ্রী থেকে। এভাবে অসংখ্য বন্ধুরা আমাদের সাথে SMS এর মাধ্যমে যুক্ত আছে। এবং এর বাইরে যারা যারা রয়েছেন SMS মাধ্যমে, সুমু রয়েছেন, পাপ্পু রয়েছেন আমাদের সাথে, এমডি ডোমান রয়েছেন, নিপুণ নরসিংদী থেকে, মাহিন ডেমরা থেকে লিখেছেন আমাদেরকে হ্যালো জানিয়েছেন, রয়েছেন আমাদের সাথে নাসির রয়েছেন, নাসির বাসির মূলত আপনি জিসান লিখেছেন আমাদেরকে, লিখেছেন আমাদেরকে উর্মি আলামিন লিখেছেন, শান্ত লিখেছেন, লাবিবা লিখেছেন আমাদেরকে ঢাকা থেকে ভালো লাগছে, হৃদয় লিখেছেন লালবাগ থেকে অসম স্টোরিগুলো। অসংখ্য ধন্যবাদ, আপনি আপনাদের SMS গুলো করতে থাকুন এবং কমেন্ট করতে থাকুন facebook.com/bhautik90.8 এই ঠিকানায়। এই পর্যায়ে শুনে আসবো আমরা আরেকটি ঘটনা এবং আপনার ঘটনাগুলো লিখে আমাদেরকে সেন্ড করবেন facebook.com/bhautik90.8 এই ঠিকানায়। হাই বন্ধুরা, আমি এখন যে ঘটনাটি শেয়ার করব সেটি আমার বন্ধু মোস্তফার সাথে ঘটেছিল। ঘটনাটি ঘটে 2013 সালের মার্চের 13 তারিখে। আমার বন্ধু মাদ্রাসায় পড়তেন, তো সে প্রতিদিন বাড়ি ফিরতে লেট করে। তো আমি ঘটনায় চলে যাই। আরো কিছু কথা আছে। মাদ্রাসা আমার বন্ধুর বাড়ি যেতে বেশ কিছু জঙ্গল পড়ে এবং 4 রাস্তার একটি মোড় পড়ে। আর আমার বন্ধুর মায়ের সাথে ও কিছু ভালো চিন আছে। যাই হোক, আমি আমার ঘটনায় চলে যাই। ঘটনার দিনেও সে অন্যান্য দিনের মতো করে এসে নামাজ শেষ করে বাড়ি ফিরছিল। কিছুদূর হাঁটার পর সে ওই 4 রাস্তার মোড়ে পৌঁছে যায় এবং দেখে একটা বিড়াল কাঁচা একটা কলা পাতা থেকে কিছু খাচ্ছে। সে আরেকটু সামনে গিয়ে দেখার চেষ্টা করলো যে বিড়ালটা কি খাচ্ছে। দেখলো যে বিড়ালটা কিছু ভাত, মাংস, দুধ খাচ্ছে। এটা দেখে আসার বন্ধু কিছু মনে না করে জোরে একটা লাথি মারে বিড়ালটাকে। অনেক দূরে ছিটকে পড়ে। তো আমার বন্ধু তার মতো করে হাঁটতে থাকে। বাড়ির কিছুটা কাছাকাছি পৌঁছে যাওয়ার আগে যেটা দেখলো সেটা দেখার জন্য সে আমার বন্ধু কোনো মতেই প্রস্তুত ছিল না। সে দেখলো কিছুক্ষণ আগে যে বিড়ালটাকে সে লাথি মারে, সেই বিড়ালটা তার ডান পাশে দিয়ে হাঁটে। তার ডান পাশ দিয়ে হেঁটে তার সামনে গিয়ে রাগান্বিত ভাবে তার দিকে তাকিয়ে আছে। এটা দেখে আমার বন্ধু প্রচন্ড পরিমাণ ভয় পায়। সে কি করবে বুঝে উঠতে পারছিল না।
সে চিৎকার করবে, তার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। সে কিছু না করতে পেরে চোখটা বন্ধ করে কিছুটা সময় দাঁড়িয়ে থাকে, আর যখন চোখটা খোলে দেখে যে বিড়ালটাকে কেউ মনে হচ্ছে পেছন থেকে টেনে ধরে রেখেছে। একটা বিড়াল সাধারণত 1 ফিট কি 1.5 ফিট হবে। আমার বন্ধু দেখল যে বিড়ালটা 5 থেকে 6 হাত লম্বা হয়ে ভ্যানিশ হয়ে গেল। আবার সে নর্মাল ভাবে হাঁটছিল। কিছু দূর যাওয়ার পর সে দেখল যে বিড়ালটা তার সামনে আবারও। সে মনে মনে ভাবল, এবার মনে হয় আর রক্ষা নেই। সে আল্লাহকে ডাকতে লাগলো এবং এবার ও চোখ বন্ধ করল। বন্ধ করার সাথে সাথে তার মনে হয়ে গেল যে কেউ তাকে তার 2 হাতের ডানা ধরে তাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। সে সাহস করে চোখ খুলল। চোখ খুলে যা দেখল যে সে বাসার দরজার সামনে। এটা দেখে সে যতটা না ভয় পায়, তার চেয়ে বেশি আশ্চর্য হলো যে 5 থেকে 7 মিনিটের রাস্তা আমি কেমন করে এলাম। আমি কি স্বপ্ন দেখছিলাম নাকি? যাই হোক, স্বপ্ন হলেই ভালো হতো, কিন্তু ব্যাপারটা তেমন ছিল না। সে ঘরে ঢুকলো, দেখল যে তার মা খাটে বসে আছে। বলল, কিরে বাবা, কি হয়েছে? সে বলল, কই কিছু না তো। বলল, আমার সাথে মিথ্যা বলিস না, আমি সব জানি। বলল, কি? তার মা বলল, তুই যে কাজটি করেছিস সেটা ভালো করিসনি। আরো বলল যে তুই আর কখনো ওই রাস্তা দিয়ে একা আসবি না, তোর বড় ধরনের ক্ষতি হবে। সে বলল, তুমি জানলে কেমন করে? তার মা বলল, আজকে আমি না থাকলে হয়তো ওই খারাপ চিন্তা তোকে মেরেই ফেলত। যাই হোক বাবা, তুই জানিস না যে ওই বিড়ালটা বিড়াল ছানা ছিল না, ওটা ছিল একটা খারাপ জিন। সে তোকে এখনো ভয় দেখাতে চাইবে। তুই ভয় পাবি না। আর এই নে তাবিজ, এটা কখনো খুলবি না, খুললে তোর বিপদ হবে। কথাটা মনে রাখিস। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমরা আরো একটা ঘটনা শুনে ফেললাম। আর যে কনক এবং ফিরোজ খান আপনাদের সাথে রয়েছে ভৌতিক 90.8 নিয়ে। পর্যায়ে আমরা চলে যাব সাহিত্যিক বিগ স্টোরিতে, এবং সেই গল্পটা পড়ে কিন্তু এরপর আমরা মেসেজ নিয়ে ফিরবো এবং আপনাদের ফেসবুকে যে কমেন্টগুলো রয়েছে সেই কমেন্টগুলো দিয়ে ফিরবো। ফেসবুকের জন্য অবশ্যই চলে যাবেন facebook.com/Asian Radio সেই ঠিকানা, এবং সেখানে যে পোস্টটি দেওয়া রয়েছে সেই পোস্টটিতে লাইক দিয়ে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন যাতে আপনার বন্ধুরা মিস না করে ফেলে। এবং SMS মাধ্যমে লিখতে চাইলে লিখবেন AR স্পেস আপনার নেম, আর একটি স্পেস দিয়ে আপনার লোকেশন এবং তারপর আপনার কথাবার্তা, এবং সেটি গঠনমূলক কোনো সমালোচনাও হলে হতে পারে, এবং যদি প্রশংসা সূচক কথাবার্তা হয় তাহলে সেটাও হতে পারে, এবং সেই সাথে যদি কোনো উপদেশ থাকে আমাদের জন্য সেটাও আপনি লিখে সেন্ড করতে পারেন 2323 এই নাম্বারটায়। এবং যারা স্টুডিওতে সেই ঘটনা শেয়ার করতে চান তারা ফেসবুকে না, তারা অবশ্যই মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখে ফেলবেন AR স্পেস দিয়ে B90.8, আর একটি স্পেস দিয়ে আপনার নাম এবং সেলফোন নাম্বার লিখে সেন্ড করবেন 2323 এই নাম্বারটা। লেখা যারা পাঠাতে চাচ্ছেন, স্টুডিও আসতে চাচ্ছেন না, বাট চাচ্ছেন যে আপনার জানা ঘটনাটা আমরা পড়ে শোনাবো আপনাদেরকে, সেটার জন্য অবশ্যই facebook.com/ভৌতিক90.8 সেই ঠিকানায় আমাদের যে পেজটি রয়েছে সেই পেজে আপনার লেখাটি লিখে আমাদেরকে ইনবক্স করবেন। আমরা চেষ্টা করব ফিরোজ খান কিংবা আমার কণ্ঠে সেটি অন এয়ার করবার জন্য।
একটা বকেয়া বিলের জন্য তাগাদা করতে টেলিফোন তুলে ডায়ালের প্রথম নাম্বারটার বোতাম টিপতেই আচমকা সেই উদাসীন গম্ভীর যান্ত্রিক কণ্ঠস্বর শুনতে পেল, 6491। তারপরে অবশ্য কণ্ঠস্বর থেমে গেল। প্রদীপ খুবই অবাক হয়েছিল। সামলে নিয়ে বাকি নম্বর ডায়াল করতে রিং বাজল। এবং ওপাশে একজন ফোনও ধরল। প্রয়োজনীয় কথা সেরে নিয়ে প্রদীপ খুব চিন্তিতভাবে অফিসের ইলেকট্রনিক টেলিফোনটার দিকে চেয়ে রইল। এই ফোনেও কণ্ঠস্বরটা এলো কি করে? এসব হচ্ছেটা কি? কলকাতার বাড়িতে প্রদীপের আত্মীয় স্বজন কেউ নেই। তার মা, বাবা, বোন, ভাই সব দিল্লিতে। সে বিয়ে করেনি, একা থাকে। একজন রান্নার ঠিকে লোক রেঁধে দিয়ে যায়, আর ঘরদোর সাফ করা, বাসন মাজা ও কাপড় কাচার জন্য ঠিকই একজন কাজের মেয়ে আছে। তারা কেউ বাড়িতে থাকে না। আলিপুরের নির্জন অভিজাত পাড়ায় 3 তলার মস্ত ফ্ল্যাটে প্রদীপ সম্পূর্ণ একা। তবু প্রদীপ হঠাৎ ফ্ল্যাটের নম্বর ডায়াল করল এবং শুনতে পেল ওপাশে রিং হচ্ছে। মাত্র 3 বার রিং বাজতেই কে যেন ফোনটা উঠালো। কিন্তু কথা বলল না। প্রদীপ বলল, হ্যালো হ্যালো। কেউ জবাব দিল না। কিছুক্ষণ পর ফোনটা কেউ আস্তে নামিয়ে রাখল। দুপুরবেলাতেও প্রদীপের শরীর হিম হয়ে এলো। এইসব হচ্ছেটা কি? যদি রং নাম্বারই হয়ে থাকে তাহলেও তো উপাস থেকে কেউ না কেউ সাড়া দেবে। বিকেলে পার্টি ছিল। ফ্ল্যাটে ফিরতে একটু রাতই হয়ে গেল তার। আর ফেরার সময় মাথায় দুশ্চিন্তাটা দেখা দিল। সে অলৌকিকে বিশ্বাসী নয়, কিন্তু কোনো ব্যাখ্যাও তো পাওয়া যাচ্ছে না। দরজা খুলে ফ্ল্যাটে ঢোকার পর একটু গা ছমছম করছিল। তবে আলো জেলে ঝলমলে আধুনিক ফ্ল্যাটটার দিকে চেয়ে তার ভয় ভয় ভাবটা কেটে গেল। তবে ফোনটার ধারে কাছে সে আর গেল না। প্রদীপের গভীর ঘুম ভাঙল রাত 2টো নাগাদ। হলঘরে ফোন বাজছে। ঘুম চোখে সে তড়াক করে লাফিয়ে ওঠে। দিল্লিতে মা বাবার শরীর খারাপ হলো না তো? ফোন ধরতেই শিউরে উঠল সে। সেই যান্ত্রিক উদাসীন গম্ভীর গলা বাজতে লাগলো, 6491 6491 6491। ফোনটা রেখে দিল সে। বাকি রাতটা আর ঘুম হলো না। বিছানায় এপাশ ওপাশ করে কাটিয়ে দিল। কলকাতার টেলিফোন ব্যবস্থা যে খুব খারাপ তা প্রদীপ জানত। তবু সকালে ব্রেকফাস্টের সময় টেলিফোন বেজে উঠতেই প্রদীপ যখন কম্পিত বক্ষে গিয়ে টেলিফোন ধরল, তখন একটি অমায়িক কণ্ঠস্বর বলল, স্যার, আপনি টেলিফোন খারাপ বলে কমপ্লেন করেছিলেন কাল, কিন্তু আমরা টেস্ট করে দেখেছি আপনার লাইনে তো কোনো গন্ডগোল নেই, লাইন তো চালু আছে। কিন্তু আমি যে টেলিফোনে একটা অদ্ভুত গলা শুনতে পাচ্ছি। হয়তো ক্রস কানেকশন হয়ে গিয়েছিল। আমাদের যন্ত্রপাতি সব বহু পুরনো, তাই মাঝে মাঝে ওরকম হয়। আপনি ডায়াল করে দেখুন, এখন লাইন ঠিক আছে। বাস্তবে কি লোকটা কানেকশন কেটে দেওয়ার পর ডায়াল টোন চলে এলো এবং অফিসের নম্বর ডায়াল করতেই লাইনও পেয়ে গেল প্রদীপ।
ফোন স্বাভাবিক হলো বটে, কিন্তু প্রদীপের মাথা থেকে 6491 এইটা গেল না। কাজকর্মের ব্যস্ততার ফাঁকে ফাঁকে নম্বরটা মনে পড়তে লাগলো। একাধবার প্যাডের নাম্বারটা লিখেও ফেলল। বিকেলের দিকে কয়েকটা চিঠি সই করতে গিয়ে হঠাৎ চিঠির উপরে টাইপ করা তারিখটা দেখে সে একটু সচকিত হল। 2491, অর্থাৎ 91 সালের 2রা এপ্রিল। 6491 মানে কি এপ্রিলের 6 তারিখ? কথাটা টিকটিক করতে লাগলো মাথার মধ্যে। অফিস থেকে বেরিয়ে সে গেল একটা ক্লাবে টেনিস খেলতে, তারপর একটা হোটেলে রাতের খাবার খেয়ে ফ্ল্যাটে ফিরে এলো। টেনিস খেলার ফলে ক্লান্ত শরীরে খুব ঘুম পাচ্ছিল। শোয়ার আগে সে সভয়ে টেলিফোনটার দিকে চেয়ে রইল। দিল্লিতে ফোন করে মা বাবার একটা খবর দেয়া দরকার। ফোন করাটা উচিত হবে কি? যদি আবার না, ফোন তুলে ডায়াল টোনই পাওয়া গেল। দিল্লির লাইনও পাওয়া গেল একেবারেই। মা বাবা ভাই ও বোনের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলে মনটা হালকা হল। আজ শুয়েই ঘুমিয়ে পড়ল। 3-4 দিন আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটল না। টেলিফোন স্বাভাবিক, দুশ্চিন্তা বা উদ্বেগটাও আস্তে আস্তে সরে যেতে লাগলো মন থেকে। কিন্তু রবিবার সকালে গলফ খেলতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল প্রদীপ। হঠাৎ টেলিফোন বেজে উঠল। প্রদীপ অন্যমনস্কভাবে টেলিফোন তুলতেই সেই অবিস্মরণীয় যান্ত্রিক কণ্ঠস্বর শোনা গেল। This is the day. This is the day. This is the day. This is the day. সকালের আলোর মধ্যেও ভয়ে হঠাৎ হিম হয়ে গেল প্রদীপ। চিৎকার করে বলল, হোয়াট ইজ দ্য মিনিং অফ ইট? অবিচলিত কণ্ঠস্বর একইভাবে বলে যেতে লাগলো, This is the day. This is the day. প্রদীপ চিৎকার করে ধমকালো, দু একটা নির্দোষ গালাগালও দিল, কাকুতি মিনতি করল, কিন্তু কণ্ঠস্বরের অধিকারী ওই একটা বাক্যই উচ্চারণ করে গেল। এপ্রিলের কলকাতা এমনিতেই গরম। ফোনের চেঁচামেচির পর আরো ঘেমে উঠল সে। ফোনটা রেখে কিছুক্ষণ ঝিম মেরে বসে রইল। এর মানে কি? হঠাৎ খেয়াল হলো আজ এপ্রিলের 6 তারিখ। 6491. আজকে দিনটা সম্পর্কে কেউ তাকে কিছু বলতে চাইছে কি? কি বিশেষত্ব এই দিনটার? আজ তো চমৎকার একটা দিন। আজ সারাদিন তার দারুণ প্রোগ্রাম। তাদের অফিসের সবচেয়ে বড় ক্লায়েন্ট মান্টু সিং সরখেরিয়ার আমন্ত্রণে তারা আজ যাচ্ছে কলকাতার বাইরে দিল্লি হাইওয়ের কাছে সরখেরিয়ার বিশাল বাগান বাড়িতে। সকালে সেখানে গলফ আর টেনিসের আয়োজন, দুপুরে বিশাল লাঞ্চ, সন্ধ্যাবেলায় হাই টি, তারপরও গান বাজনা হবে। একেবারে ডিনার সেরে ফেরার কথা। এমন চমৎকার মজায় ভরা দিনটা নিয়ে চিন্তা করার কি আছে? ফুরফুরে হাওয়ায় হাওড়া ব্রিজ পেরিয়ে দিল্লি রোড হয়ে সরখেরিয়ার বাগান বাড়িতে পৌঁছানোর সময় দুশ্চিন্তাটা কখন উবে গেল। অনেক অতিথি জড়ো হয়েছে, হাসি হট্টগোল চলছে। গলফ কিট নিয়ে বেরিয়ে পড়ল প্রদীপ এক কাপ কফি খেয়ে নিয়েই। সরখেরিয়ার খামারের পাশেই গলফের বিশাল মাঠ, মাঝে মধ্যে ঝোপ জঙ্গল, জলা। অনেক গলফ খেলোয়াড় জড়ো হয়েছেন। খেলতে খেলতে সব দুশ্চিন্তা সরে গেল মাথা থেকে। বলটা একটা ঝোপ জঙ্গলের মধ্যে গিয়ে পড়েছিল। প্রদীপ বল খুঁজতে সেখানে ঢুকল। জায়গাটা যেন অন্ধকার এবং দুর্গম, কিন্তু জঙ্গলটা এমন জায়গায় যে গর্ত পর্যন্ত যেতে হলে এই জঙ্গলটি পেরোতেই হবে। সেই জঙ্গলে নিচু হয়ে বলটা খুঁজবার সময় আচমকায় একটা দুরাগত কণ্ঠ যান্ত্রিকভাবে হঠাৎ বলে উঠল, দিস ইজ দ্য ডে।
একটা ক্লিক করে শব্দ হলো কোথাও। সন্দেহজনক কিছু নয়, কিন্তু হঠাৎ প্রদীপের ষষ্ঠ ইন্দ্রিয়ই যেন কিছু জানান দিল। সে বিদ্যুৎ গতিতে মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়ল, আর সঙ্গে সঙ্গেই বজ্রপাতের মতো একটা বন্দুকের শব্দ হল। গাছের গোটা কয়েক ডাল প্রচন্ড শক্তিশালী বুলেটের গায়ে ভেঙে পড়ল। তারপরই একজোড়া পায়ের দ্রুত পালানোর শব্দ। উঠে গায়ের ধুলো টুলো ঝেড়ে চারদিকটা দেখল সে। কে তাকে মারতে চায়? কেনই বা? বন্দুকের শব্দ শুনে কেউ ছুটে আসেনি, তার কারণ আশেপাশে অনেকেই শিকারে বেরিয়েছে। বন্দুকের শব্দ হচ্ছেও আশেপাশে। সারাদিনটা খুব অন্যমনস্কতার মধ্যে কেটে গেল প্রদীপের। ঘটনাটার কথা সে কারোর কাছে প্রকাশ করল না। রাতে বাড়ি ফিরে সে টেলিফোনটার দিকে চেয়ে রইল কিছুক্ষণ। টেলিফোনে এই দিনটার পূর্বাভাস দেওয়া হচ্ছিল তাকে, কিন্তু কেন, কে দিচ্ছিল? রাত 10:30 নাগাদ টেলিফোন বেজে উঠল। সভায় টেলিফোন ধরল প্রদীপ। হ্যালো। ওপাশ থেকে একটি ভরাট গলা তার নম্বরটা উচ্চারণ করে ইংরেজিতে জিজ্ঞেস করল, এই নম্বর তো? হ্যাঁ, আপনি কে? আমি কুরুপ্পু। আপনি কে? প্রদীপ রায়। ও হ্যাঁ, আমি আপনার নাম জানি। দিল্লিতে ছিলেন। শুনুন, জরুরি একটা কথা আছে। সরখেরিয়ার 1,24,00,000 টাকার একটা বিল আছে। আপনি কি সেটা পাশ করে দিয়েছেন? না, বিলটা একটু ইরেগুলার, ক্ল্যারিফাই করার জন্য ডিপার্টমেন্টকে বলেছি। খুব ভালো। ওই বিলটা একদম জালি, কিন্তু বিলটা আটকালে আপনার বিপদ হতে পারে। সরখেরিয়া বিপজ্জনক লোক। বোধহয় আপনি ঠিকই বলেছেন। আজ কেউ আমাকে খুন করার চেষ্টা করেছিল। হ্যাঁ, এরকম ঘটনা আরো ঘটতে পারে, কিন্তু ভয় পাবেন না। টেলিফোনটার দিকে মনোযোগী থাকবেন। এইবার প্রদীপ চমকে উঠে বলে, হ্যাঁ, টেলিফোনেও একটা অদ্ভুত কাণ্ড হচ্ছে। কুরুপ্পু স্নিগ্ধ গলায় বললেন, জানি মিস্টার রায়, ভূত মাত্রই কিন্তু খারাপ নয়। অন্তত ওই ফ্ল্যাটটায় যে থাকে সে খুবই বন্ধুভূত। তাকে অবহেলা বা উপেক্ষা করবেন না, ভয়ও পাবেন না। তাহলেই নিরাপদে থাকতে পারবেন। বিপদের আগেই সে সাবধান করে দেবে। আমাকেও দিত। তার পরামর্শেই আমি রিটায়ার করে ফুলের চাষে মন দিয়েছি। আচ্ছা, গুড নাইট। প্রদীপ হাতের স্তব্ধ টেলিফোনটার দিকে হা করে চেয়ে রইল। দেখতে দেখতে আমরা কিন্তু সব থেকে বড় যে গল্পটি শিল্প এবং সাহিত্যিক রস, সেটি কিন্তু আমরা এই মুহূর্তে নিয়ে নিলাম। ভৌতিক চমৎকার একটি গল্প ছিল, এবং আপনি এই মুহূর্তে শুনছেন এশিয়ান রেডিও 90.8 FM। আর কনক এবং ফিরোজ খানের সাথে শুনছেন ভৌতিক 90.8 SMS মাধ্যমে যারা আমাদের সাথে ছিলেন। এতক্ষণ পর্যন্ত অসংখ্য বন্ধুরা আমাদের সাথে এসএমএস এর মাধ্যমে যুক্ত ছিল। আমরা রাইসুল ইসলাম এয়ারপোর্ট থেকে আমাদেরকে লিখেছে এবং শুনছে, খুব ভালো লাগছে। আমরা আজিজ মানিক ডেমরা থেকে অনেকদিন পর শুনছে, ভালো লাগছে। দিল গুলশান থেকে আছে নিউ লিসেনার, এমনটি লিখেছে, খুব ভয় লাগছে। কুমু আছে আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে, গল্পগুলো ভালো লাগছে, শুনছে, এমনটি লিখেছে। মহসিন নরসিংদী থেকে, এই প্রোগ্রামটা আমার কাছে খুব ভালো লাগে, বাট আচ্ছা একটু আরো তাড়াতাড়ি
তাড়াতাড়ি শুরু করলে এমনটা লিখে জানিয়েছে। অধর আছে আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে, আমি অনেক ভয় লাগছে, প্রথম গল্পটা তার থেকে সবচেয়ে বেশি ভালো লাগছে। রাব্বি ঢাকা থেকে অনেক ভালো লাগছে এবং ভয়ও পাচ্ছে। লিটন উত্তরা থেকে গল্পগুলা অসাম লাগছে লিখেছে। মাতা আমাদের সাথে আছে। সাজ্জাদুল আমাদের সাথে লিখেছে। ওকে, মনিরুজ্জামান লিখেছে মিরপুর 7 নম্বর থেকে গল্পগুলো খুব ভালো লাগছে এবং সবসময় শুনবে এমনটা লিখেছে। ইমেইলে সে আমাদের সাথে গল্প পাঠাতে চায়। নিশ্চয় যদি ইমেল করতে চান আপনি আমাদের সাথে ভৌতিক 90.8@gmail.com লিখেছে। সুমন আমাদের সাথে, উমু আছে আমাদের সাথে, জালাল আছে আমাদের সাথে, পিঙ্কি সাভার থেকে লিখেছে ভালো লাগছে। শাহাবুদ্দিন কুমিল্লা থেকে লিখেছে আমাদেরকে। আনিস মিরপুর থেকে লিখেছে। রাসেল আছে আমাদের সাথে। আরিফ মাদারীপুর থেকে লিখেছে আমাদেরকে। তাসিয়া উত্তরা থেকে লিখেছে নাটকটা অনেক এনজয় করেছে সেটা লিখেছে। সেটু আছে আমাদের সাথে পান্থপথ থেকে। পাখি ঢাকা থেকে লিখেছে। রফিক আছে আমাদের সাথে। কলি চৌধুরী আছে আমাদের সাথে। জুয়েল রানা ছিল লিখেছে অনেক ভালো লাগছে গল্পগুলা। সাগরও ফোন নাম্বার দিয়েছে, আসতে যাচ্ছে। মহসিন নরসিংদী থেকে নতুন শুনছি, অনেক ভালো লাগছে। এভাবে অসংখ্য বন্ধুরাই আমাদের সাথে SMS এর মাধ্যমে জয়েন করেছে। সবগুলো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। এবং ফেসবুক মাধ্যমে কিন্তু অনেকেই ছিলেন। সালাউদ্দিন আহমেদ ছিলেন আমাদের সাথে। নিবিড় মুস্তফা খন্দকার তিনি চাঁদপুর থেকে আমাদের সাথে ছিলেন এবং বলেছেন যে সব থেকে বেস্ট একটা প্রোগ্রাম। এমনি তানভীর আহমেদ বাপ্পি আমাদের সাথে ছিলেন। ইমন আহমেদ মাহাদি সহ আর অনেকগুলো বন্ধু আমাদের সাথে ফেসবুক মাধ্যমে ছিলেন। ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে যারা আমাদের এই পোস্টে শেয়ার করেছেন এবং আপনাদের বন্ধুদের কাছে পৌঁছে দিয়েছেন আমাদের ভৌতিক 90.8 এর কথা। অবশ্যই আবেদন জানাবো যাতে মুখে করে একটু প্রচার করবেন, যাতে আপনাদের বন্ধুদের কাছে যদি কোনো ভৌতিক ব্যাপারে কোনো ইন্টারেস্ট থাকে তাহলে সেই ইন্টারেস্ট গুলো এখানে একটু হলেও পূরণ হয়ে থাকে। এনিওয়েজ, আজকের মতো ফিরোজ খান এবং আরজে কনক বিদায় জানাচ্ছি। যেতে যেতে আপনাকে বলছি, আপনারা যারা আমাদেরকে ঘটনা লিখে পাঠাতে চান তারা অবশ্যই আমাদের ভৌতিকের যে পেজটি রয়েছে সেই পেজে ঘটনাটা ইনবক্স করতে হবে। সেটার জন্য facebook.com/ভৌতিক যে পেজটি রয়েছে সেই পেজে আমাদেরকে ইনবক্স করবেন। এবং যারা যারা স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান তারা ফেসবুকের না, তারা অবশ্যই SMS এর মাধ্যমে আসবেন এবং SMS এর মাধ্যমে আসবার জন্য আপনাকে AR লিখে স্পেস দিয়ে B90.8 আরেকটি স্পেস দিয়ে আপনার নাম এবং আরেকটি স্পেস দিয়ে আপনার সেলফোন নাম্বার লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটা। ইমেইল যারা আমাদেরকে করছেন আর রেকর্ড করে তারা অবশ্যই ভৌতিক 90.8@gmail.com এই অ্যাড্রেসে ইমেল করবেন এবং ভৌতিক বানানো হচ্ছে BHOUTIK এবং যে পোস্টে আমাদের ফেসবুক মাধ্যমে রয়েছে অবশ্যই এখন পর্যন্ত হয়তো আপনি যদি শেয়ার না করে থাকেন তাহলে শেয়ার করতে পারেন যাতে আপনাদের বন্ধুদের কাছে পৌঁছে যায়। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি এবং শেষবারের মতো আপনাকে আরো একবার মনে করিয়ে দিচ্ছি যে এখন থেকে যে বড় ঘটনাগুলো আমরা নাটক আকারে আপনাদের কাছে প্রচার করে থাকছি সেই ঘটনা কিন্তু আপনারও লিখবার সুযোগ রয়েছে। সেটা যদি আপনি লিখে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ আমাদেরকে সেটি জানাবেন। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখে ফেলবেন AR স্পেস দিয়ে B90.8 আরেকটি স্পেস দিয়ে লিখবেন যে আপনার কাছে সাহিত্যিক ঘটনা রয়েছে। তারা অবশ্যই তারপর আপনার নাম এবং সেলফোন নাম্বার লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটা। আমাদের ভৌতিক টিম হয়তো আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনার গল্পটি হয়তো সরাসরি অফিসে নিয়ে আসতে বলবে কিংবা আমাদেরকে ইমেলের মাধ্যমে পাঠানোর জন্য অনুরোধ করবে। এবং যারা লিখবেন বলে ভাবছেন তারা হয়তো লিখে ফেলতে পারেন, কারণ এটাও হতে পারে আপনার জীবনের একটি স্মরণীয় একটি মোমেন্ট যে আপনার লেখা গল্প ভৌতিকে নাটকীয় আকারে প্রকাশ করা হচ্ছে। এনিওয়েজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সর্বোপরি সাবধান থাকবেন সেই প্রত্যাশায় আমি কনক এবং ফিরোজ খান বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।